ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো তোমরা যদি ভিডিওটা বা সাউন্ড সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একটু জানায় দিলে ভালো হয়। হয়তোবা তোমরা সবাই লাইভ করো না, রেকর্ডেড করে নাও। তারপরেও যদি কেউ লাইভ করে থাকো, যদি ভিডিও সাউন্ড সব ক্লিয়ার থাকে তাহলে একটু জানায় দিলে ভালো হয়। আমরা ক্লাস শুরু করে দেবো 1 মিনিটের মধ্যে। আচ্ছা, মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, আমরা শুরু করে দিই, সময় নষ্ট না করি। তো আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরের টপিক, বাট তোমরা যেহেতু সেকেন্ড টাইমার হয়তো বা পড়ছো, অনেক জায়গায় অনেকভাবে পড়ছো। তো আজকে আমি চেষ্টা করবো আমার মতোভাবে পড়ানোর জন্য, যেন হচ্ছে গিয়ে কোনো কিছু মুখস্থ না করা লাগে। ঠিক আছে, একটু মনে রাখতে চাইলে বা মনে রাখতে পারলে ভালো। মনে রাখার টেকনিকগুলো কীভাবে মনে রাখা যায় সেটা শিখিয়ে দেবো। আচ্ছা, তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টারটা শুরুই হয় ল্যাবরেটরি নাম দিয়ে, তাই না? তার মানে ল্যাবরেটরিতে আমরা যেসব কাজ করি, ল্যাবরেটরিতে আমরা যখন ঢুকি তখন হচ্ছে কি আমাদের কি কি প্রোটোকল অবলম্বন করতে হয় বা কি কি প্রোটোকল অবলম্বন করে আমরা ল্যাবরেটরিতে ঢুকতে পারবো সেফভাবে, সেটা নিয়ে আলোচনা করা হয় এই চ্যাপ্টারে। তাইলে আমাদের প্রথমেই আসে যে জিনিসটা ছাড়া তোমাকে ল্যাবরেটরিতে ঢুকতে দেওয়া উচিত না, সেটা হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন, তাহলে অ্যাপ্রন সম্পর্কে তোমার একটা জিনিসই জানা লাগবে, সেটা হচ্ছে অ্যাপ্রন কোন কাপড়ের তৈরি। অ্যাপ্রন কোন কাপড়ের তৈরি? আমরা নর্মালি অ্যাপ্রন সুতি কাপড়ের তৈরি, সুতি কাপড়ের তৈরি অ্যাপ্রন ব্যবহার করে থাকি। কেন সিল্ক কাপড়ের তৈরি অ্যাপ্রন ব্যবহার করি না? কারণ আমরা ল্যাবরেটরিতে আগুন নিয়ে কাজ করি, তো আগুন নিয়ে কাজ করলে সিল্কের মধ্যে আগুন তাড়াতাড়ি ধরে, তাই অ্যাপ্রন সম্পর্কে একটা জিনিসই জানা লাগবে, সেটা হচ্ছে অ্যাপ্রন সুতি কাপড়ের তৈরি। দ্বিতীয়ত আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কি আমাদের গগলস। গগলসের বাংলা নাম কি, বা গগলস নামটা অনেকে নাও চিনতে পারো। গগলস কি? গগলস হচ্ছে নিরাপদ চশমা। ঠিক আছে, অনেক সময় দেখে থাকবে ল্যাবরেটরিতে মানুষ নিরাপদ চশমা ব্যবহার করে। তাহলে সবসময় কি আমরা গগলস নিয়ে ল্যাবরেটরিতে ঢুকি? উত্তর হচ্ছে না। তাহলে সবসময় আমরা গগলস নিয়ে ল্যাবরেটরিতে ঢুকি না। তাইলে গগলস কখন ব্যবহৃত হয়? এটাই একটা ডেন্টালের কোশ্চেন। ঠিক আছে, যে আমরা কখন ল্যাবরেটরিতে নিরাপদ চশমা বা গগলস ইউজ করি? কখন ল্যাবরেটরিতে নিরাপদ চশমা বা গগলস ইউজ করি? কখন ইউজ করি? যখন গ্যাসটা উদ্দায়ী হয়, যখন আমরা উদ্দায়ী গ্যাস নিয়ে আলোচনা করি, যখন আমরা উদ্দায়ী গ্যাস নিয়ে কাজকর্ম করি, তখন হচ্ছে গিয়ে গ্যাসটা আমাদের গগলস ইউজ করতে হয়, গগলস ইউজ করতে হয়। এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে গ্লাভস। ঠিক আছে, গ্লাভস। এই গ্লাভস সম্পর্কে দেখবে যে তোমাদের বই অনেক ধরনের কথা লেখা আছে, তো কোন কোন ইনফরমেশনগুলো বা কোন কোন টপিকগুলো মনে রাখা লাগবে সেটা সেটা নিয়ে আজকে হচ্ছে গিয়ে আমাদের আলোচনা। তো আমরা চেষ্টা করব যে এই অধ্যায়টাকে কত সহজে মনে রাখা যায়, এই অধ্যায়টাকে কত সহজে মনে রাখা যায়। হ্যান্ড গ্লাভস। তো হ্যান্ড গ্লাভসের মধ্যে আমাদের প্রথমেই জানা লাগবে হচ্ছে নাইট্রাইল গ্লাভস সম্পর্কে। নাইট্রাইল গ্লাভস। তো নাইট্রাইল গ্লাভস থেকে আমরা কি কি জানবো? আমরা কয়েকটা ইনফরমেশন জানবো। প্রথম ইনফরমেশন, নাইট্রাইল গ্লাভস কি দ্বারা তৈরি হয়? নাইট্রাইল গ্লাভস কি দ্বারা তৈরি হয়? নাইট্রাইল গ্লাভস হচ্ছে গিয়ে অ্যাক্রাইলো নাইট্রাইল এবং বিউটাডাইনের কোপলিমার। অ্যাক্রাইলো নাইট্রাইল, এই যে নাইট্রাইল পদার্থটা আছে, এই জন্য এই যৌগ এই গ্লাভসটার নাম হয় নাইট্রাইল গ্লাভস। অ্যাক্রাইলো নাইট্রাইল এবং বিউটাডাইনের কোপলিমার, বিউটাডাইন এর কোপলিমার। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের যে ইনফরমেশনটা জানা লাগবে সেটা কি? আমাদের এই যে নাইট্রাইল গ্লাভস, এই নাইট্রাইল গ্লাভস হচ্ছে কি আমাদের ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত গ্লাভস। তাহলে এই যে ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে কি আমাদের এই নাইট্রাইল গ্লাভস। তৃতীয় কোন ইনফরমেশনটা জানা লাগবে? তৃতীয় ইনফরমেশনটা জানা লাগবে এই নাইট্রাইল গ্লাভসে কোনো প্রোটিন থাকে না, প্রোটিন থাকে না। তো প্রোটিন না থাকলে অসুবিধা কি বা সুবিধা, সরি প্রোটিন না থাকলে সুবিধা কি? কোনো প্রোটিন থাকে না, সুবিধা কি? প্রোটিন না থাকার সুবিধা হচ্ছে আমাদের চামড়ায় প্রোটিন আছে, আর গ্লাভসেও যদি প্রোটিন থাকে তাহলে প্রোটিনে একটা ক্রস রিঅ্যাকশন হবে। ক্রস রিঅ্যাকশনের কারণে কি হবে? ক্রস রিঅ্যাকশনের কারণে আমাদের অ্যালার্জি সৃষ্টি হবে। তার মানে এই গ্লাভসটা অ্যালার্জি সৃষ্টি করে না। কি সৃষ্টি করে না?
অ্যালার্জি সৃষ্টি করে না, প্রোটিন নাই তাই অ্যালার্জি সৃষ্টি করে না। আর যেহেতু অ্যালার্জি সৃষ্টি করে না তাই এই গ্লাভসটার আরেকটা নাম হচ্ছে স্বাস্থ্যসম্মত গ্লাভস। স্বাস্থ্যসম্মত গ্লাভস, স্বাস্থ্যসম্মত গ্লাভস। তাহলে এই কয়েকটা ইনফরমেশন তোমার নাইট্রাইল গ্লাভস থেকে জানা লাগবে। আরেকটা ইনফরমেশন জানলে জানতে পারো যে এটা বৈদ্যুতিক শক প্রতিরোধ করে, বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। শেষ। তাহলে নাইট্রাইল গ্লাভস আমাদের শেষ। এরপর আমরা কোন গ্লাভস নিয়ে আলোচনা করব? এরপর আমরা আলোচনা করব জিটেক্স গ্লাভস নিয়ে। জিটেক্স, জিটেক্স দেখো যতে জ্বলন্ত বস্তু, যতে জ্বলন্ত বস্তু, যতে জ্বলন্ত বস্তু, যতে জিটেক্স, তার মানে জিটেক্স কি? জিটেক্স গ্লাভ জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। জিটেক্স গ্লাভ জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। তাহলে এটা জানা লাগবে। দ্বিতীয় যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই জিটেক্স গ্লাভস একদম প্রথমেই আবিষ্কার হয় নাই। প্রথমেই জ্বলন্ত বস্তু বা তাপমাত্রাযুক্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স গ্লাভস আবিষ্কার হয় নাই, তখন অন্য একটা গ্লাভস ব্যবহৃত হইতো। সেই গ্লাভসটার নাম কি? সেই গ্লাভসটার নাম হচ্ছে অ্যাসবেস্টস গ্লাভস। তাহলে আমি বলতে পারি যে অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে, অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে, অ্যাসবেস্টস এর বিকল্প রূপে আমার এখন জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। অ্যাসবেস্টসের বিকল্প রূপে এখন আমার জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর জিটেক্স গ্লাভসটা কি দ্বারা তৈরি এটা আমার জানা লাগবে। জিটেক্স গ্লাভসটা হচ্ছে ফাইবার কাঁচ দ্বারা তৈরি, ফাইবার কাঁচ দ্বারা তৈরি। একটু চিন্তা করো, আমি জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতেছি, আমি যদি কাপড় দ্বারা কিছু তৈরি করি তাহলে আমার তাপমাত্রা হাতে বেশি লাগার কথা। তাহলে আমরা এখন এটাকে কি দিয়ে তৈরি করব? এটা হচ্ছে ফাইবার কাঁচ দিয়ে তৈরি করব। তার মানে জিটেক্স গ্লাভস হচ্ছে ফাইবার কাঁচ দ্বারা তৈরি, ফাইবার কাঁচ দ্বারা তৈরি। তারপর জিটেক্সের পর আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে লাটেক্স গ্লাভস। লাটেক্স সম্পর্কে আমার কি জানা লাগবে? দেখো, লয়কাল্লা যা লা, এই যে লা, এই লাটেক্স, জালার লা, লাটেক্সের লা, জালার লা, লাটেক্সের লা। তার মানে চামড়ায় জ্বালা সৃষ্টিকারী পদার্থ নিয়ে যদি আমরা কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে আমার লাটেক্স গ্লাভস ব্যবহার করতে হয়। চামড়ায় জ্বালা সৃষ্টিকারী কোনো পদার্থ নিয়ে কাজ করার সময় আমাদের লাটেক্স গ্লাভস ইউজ করা হয়। লাটেক্স গ্লাভস থেকে আর কি জানা লাগবে? এটা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারে, সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারে, রোগ হইতে দেয় না, সংক্রামক রোগ হইতে দেয় না। লাটেক্স গ্লাভস সংক্রামক রোগ হইতে দেয় না। আর কি জানা লাগবে? বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে পারে। আরেকটা কই পাইছিলাম, এই যে নাইট্রাইল গ্লাভস বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে পারে। আর কি জানা লাগবে? আমাদের লাটেক্স গ্লাভসে প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন থাকে, প্রোটিন থাকে। আর প্রোটিন থাকা মানে কি? আমি কি বলছি? অ্যালার্জি সৃষ্টি করবে। তার মানে লাটেক্স গ্লাভস হচ্ছে অ্যালার্জি তৈরি করে, লাটেক্স গ্লাভস অ্যালার্জি তৈরি করে। তাহলে এই কয়েকটা ইনফরমেশন তোমার লাটেক্স গ্লাভস থেকে জানা লাগবে, এই কয়েকটা ইনফরমেশন লাটেক্স গ্লাভস থেকে জানা লাগবে। আচ্ছা, তারপর আর কি জানা লাগবে এখানে থেকে? লাটেক্স গ্লাভস থেকে আর কিছু জানা লাগবে না। এরপর যে গ্লাভসটা আছে সেটা হচ্ছে কি আমাদের নিওপ্রিন গ্লাভস। নিওপ্রিন গ্লাভস। আচ্ছা, নিওপ্রিন গ্লাভস সম্পর্কে কি জানা লাগবে? তোমরা কিছুদিন আগেই হচ্ছে গিয়ে কোষ রসায়ন শেষ করে আসছো, তাহলে লিপিডে একটা কথা পড়ার কথা, আইসোপ্রিন। কি পড়ার কথা? আইসোপ্রিন। ঠিক আছে, আইসোপ্রিন। তাহলে এই নিওপ্রিন গ্লাভসটা আসছে সেই আইসোপ্রিন থেকে। আইসোপ্রিন একটা যৌগ থেকে। কোনটা থেকে? পলিক্লোরোপ্রিন থেকে। কোত্থেকে? পলিক্লোরোপিন থেকে, পলিক্লোরোপিন থেকে। আর এই পলিক্লোরোপিন কি একটা জৈব যৌগ না? পলিক্লোরোপিন একটা জৈব যৌগ না? তার মানে মনে রাখবা নিওপ্রিন গ্লাভস আমরা জৈব যৌগ নিয়ে কাজ করার সময় ইউজ করে থাকি। জৈব যৌগ নিয়ে কাজ করার সময় নিওপ্রিন গ্লাভস ইউজ করে থাকি। মৃদু জৈব যৌগ বা তৈলাক্ত যৌগ নিয়ে কাজ করার সময় আমরা নিওপ্রিন গ্লাভস ইউজ করে থাকি। ঠিক আছে, নিওপ্রিন গ্লাভস ইউজ করে থাকি। এরপর হচ্ছে কি পিভিসি গ্লাভস। পিভিসির ফুল ফর্মটা অনেক সময় পরীক্ষায় আসে। এটার পিভিসির ফুল ফর্ম কি? পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড দিয়ে আমরা কখন ইউজ করে থাকি? যখন আমরা মৃদু কোনো পদার্থ নিয়ে কাজ করি বা মৃদু কোনো রাসায়নিক যৌগ নিয়ে কাজ করি, তখন আমরা এই পিভিসি গ্লাভসটা ইউজ করে থাকি। আর আরেকটা আছে প্রাকৃতিক রাবার গ্লাভস, এটা থেকে শুধু জানলেই চলবে, বৈদ্যুতিক শক প্রতিরোধ করি। তাহলে এই যে কয়েকটা কথা বললাম, এই কয়েকটা কথাই তোমার বইয়ে একটা পেজ জুড়ে লেখা আছে। তাহলে এই কয়েকটা ইনফরমেশন যদি তুমি মনে রাখতে পারো তাহলে হচ্ছে গ্লাভস সম্পর্কে আর কিছু তোমার জানার নাই। আরেকবার রিপিট করি,
রিপিট করার মনে হয় না দরকার আছে, যেহেতু তোমরা রেকর্ড দেখবা তাহলে তো বারবার টেনে দেখতে পারবা, তো রিপিট করার মনে হয় না দরকার আছে। তারপরে হচ্ছে কি আমি কয়েকটা জিনিস বলে দেই যে লাটেক্স গ্লাভস থেকে কি জানা লাগবে, জ্বালা সৃষ্টি করে, জ্বালার লা থেকে মনে রাখবো লাটেক্স, প্রোটিন থাকে, অ্যালার্জি সৃষ্টি হতে পারে, সংক্রামক রোগ প্রতিরোধ করে। নিওপ্রিন গ্লাভস হচ্ছে পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি, এই পলিক্লোরোপ্রিন একটা জৈব যৌগ, আর জৈব যৌগ নিয়ে কাজ করার সময় তাহলে আমরা নিওপ্রিন গ্লাভস ইউজ করব। আর পিভিসি মৃদু কোনো মৃদু কোনো যৌগ নিয়ে কাজ করার সময় আমরা সাধারণত পিভিসি গ্লাভস ইউজ করে থাকি। আমি একটু দেখি কোনো কমেন্ট আসছে কিনা। তোমরা যদি না বুঝতে পারো তাহলে বলতে হবে, ঠিক আছে ভাইয়া, না বুঝতে পারলে বলতে হবে। না বুঝতে পারলে বলতে হবে। আচ্ছা যাই হোক, তারপর আমাদের কি যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে মাস্ক। তোমরা তো সবাই হাজারি স্যারের বই পড়ো, হাজারি স্যারের মার্কস থেকে তেমন কিছু জানা নেই বা কোনো কোয়েশ্চেন আসার মতো তেমন কিছু নাই, তবে মার্কস থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেটা কবির স্যার এবং গুহ স্যারে আছে। সেটা কি, সেটা হচ্ছে মার্কস কি দ্বারা তৈরি হয়। মার্কস কি দ্বারা তৈরি হয়? মার্কস তৈরি করা হয় চারকোল জিওলাইট এবং কটন উলের মিশ্রণ থেকে। কটন উল, এই দুইটা যৌগের মিশ্রণ থেকে আমার মাস্ক তৈরি করা হয়। তাহলে মাস্ক থেকে এই ইনফরমেশনটা জানা লাগবে। তারপর হচ্ছে গিয়ে আমরা এই অধ্যায়ের যে মেইন টপিক এর দিকে আগাবো, যে গ্লাস সামগ্রী নিয়ে আলোচনা করব। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু পানি আনতে বলি, পানি খাবো। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে এই অধ্যায়ের যে মেইন টপিক গ্লাস সামগ্রী নিয়ে আমরা আলোচনা করব। গ্লাস সামগ্রী, কারণ আমরা জানি ল্যাবরেটরিতে আমরা মূলত গ্লাস সামগ্রী নিয়েই হচ্ছে কাজকর্ম করে থাকি, গ্লাস সামগ্রী নিয়েই কাজকর্ম করে থাকি। তাহলে গ্লাস সামগ্রী নিয়ে যেহেতু কাজকর্ম করে থাকি, তাই গ্লাস সামগ্রী সম্পর্কে আমার কিছু যে গুরুত্বপূর্ণ জিনিস জানা লাগবে, যে এই যে গ্লাস সামগ্রীগুলো ইউজ করি, এই গ্লাসগুলো আসলে কী ধরনের গ্লাসগুলো কী ধরনের গ্লাস। আমরা রাসায়নিক ল্যাবরেটরিতে যে গ্লাসগুলো ইউজ করি এগুলো সাধারণত দুই ধরনের গ্লাস হয়। কয় ধরনের গ্লাস? দুই ধরনের গ্লাস, ঠিক আছে। দুই ধরনের গ্লাস দ্বারা নির্মিত, একটা হচ্ছে সফট গ্লাস দ্বারা নির্মিত, সফট গ্লাস, আর একটা হচ্ছে হার্ড গ্লাস দ্বারা নির্মিত, হার্ড গ্লাস। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই অমুক গ্লাস সামগ্রীটা কোন গ্লাস দিয়ে তৈরি, অমুক গ্লাস সামগ্রীটা কোন গ্লাস দিয়ে তৈরি, এই টাইপের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। এই হার্ড গ্লাস আবার দুই ধরনের, একটা হচ্ছে পাইরেক্স গ্লাস, আরেকটা হচ্ছে পটাশ গ্লাস, একটা পাইরেক্স গ্লাস, একটা পটাশ গ্লাস। একটু সময় চেয়ে নিচ্ছি, আমি একটু পানি খাই। পাইরেক্স গ্লাস আর পটাশ গ্লাস। তাইলে এই গ্লাসগুলোতে আসলে পার্থক্য হয় কিসে? গ্লাসগুলোতে পার্থক্য হয় রাসায়নিক যৌগে। কিসের? রাসায়নিক যৌগে। মানে আমরা জানি যে গ্লাসের মূল উপাদান কি? গ্লাসের মূল উপাদান হচ্ছে সিলিকা। তো এই সিলিকার সাথে কোন পদার্থটা যুক্ত হবে তার উপর ভিত্তি করে আমরা গ্লাসের শ্রেণীবিন্যাস করি। যেমন সফট গ্লাসের আরেকটা নাম হচ্ছে সোডিয়াম গ্লাস। কি গ্লাস? সোডিয়াম গ্লাস। এই অন্য নামগুলা পঞ্চম অধ্যায়ে গিয়ে অর্থনৈতিক রসায়নে আবার পড়বো, ঠিক আছে। সফট গ্লাসের আরেকটা নাম হচ্ছে সোডিয়াম গ্লাস। তার মানে এইখানে প্রধান উপাদান সিলিকার সাথে প্রধান উপাদান থাকে হচ্ছে সোডিয়াম অক্সাইড। প্রধান উপাদান কোনটা থাকে? সোডিয়াম অক্সাইড। হার্ড গ্লাস আবার দুই ধরনের, পাইরেক্স গ্লাস এবং পটাশ গ্লাস। এখানেও সিলিকার সাথে প্রধান উপাদান, পাইরেক্স গ্লাসে প্রধান উপাদান থাকে হচ্ছে গিয়ে বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ, এখানে সিলিকার সাথে প্রধান উপাদান থাকে বেরিয়াম বোরোসিলিকেট। আর পটাশ গ্লাসে সিলিকার সাথে প্রধান উপাদান থাকে হচ্ছে পটাশিয়াম অক্সাইড। এটা তোমরা নিজেরাই বলতে পারতা যে পটাশিয়াম অক্সাইড হচ্ছে এখানে প্রধান উপাদান, ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্লাসগুলোর প্রধান উপাদান জানলাম। এখন যেখান থেকে কোশ্চেন আসবে সেটা আমার জানা লাগবে যে কোন কোন গ্লাস সামগ্রী হার্ড গ্লাস দিয়ে তৈরি, কোন কোন গ্লাস সামগ্রী সফট গ্লাস দিয়ে তৈরি। তো এটা মনে রাখার জন্য আমরা যদি একটা মনে রাখি, একটার উদাহরণগুলো মনে রাখি, তাইলেই হচ্ছে কি আমার সফট গ্লাস কোন কোন গ্লাস সামগ্রী সফট গ্লাস দিয়ে তৈরি সেটা আমরা জানতে পারবো। আমরা মনে রাখবো হচ্ছে হার্ড গ্লাসেরটা। আমরা মনে রাখবো কোন গ্লাসেরটা? হার্ড গ্লাসেরটা। মনে রাখবা যত ধরনের ফ্লাস্ক আছে সব হচ্ছে হার্ড গ্লাসের উদাহরণে আসবে। যত ধরনের ফ্লাস্ক আছে সব হচ্ছে হার্ড গ্লাসের উদাহরণ আসবে। যেমন কি কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং ফ্লাস্ক,
তারপর হচ্ছে গিয়ে তোমার পাতন ফ্লাক্স, সব ধরনের ফ্লাস্কই হচ্ছে গিয়ে আমাদের গোলতলি ফ্লাক্স, সব ধরনের ফ্লাক্সই হচ্ছে হার্ড গ্লাস দিয়ে তৈরি, সব ধরনের ফ্লাস্কই হচ্ছে হার্ড গ্লাস দিয়ে তৈরি। এছাড়া বাকি দুইটা মনে রাখবো এক্সট্রা ভাবে, সেটা হচ্ছে গিয়ে কি বিকার, বিকার আর কি, আর হচ্ছে গিয়ে আমাদের রিএজেন্ট বোতল, বিকার আর রিএজেন্ট বোতল। আচ্ছা, বইটা যখন পড়বা তখন একটা জিনিস খেয়াল করবা যে বিকার এই শব্দটা সফট গ্লাসেও আছে, হার্ড গ্লাসের উদাহরণেও আছে, সফট গ্লাসের উদাহরণেও আছে, হার্ড গ্লাসের উদাহরণেও আছে। তাহলে কি দেখবা সফট গ্লাসের এখানে ব্র্যাকেটে নিম্নমানের বিকার লেখা আছে, নিম্নমানের বিকার, অর্থাৎ যেই বিকারগুলোকে আমরা তাপ দেই না, যেই বিকারগুলোকে আমরা তাপ দেই না, ঠিক আছে, যেই গ্লাস সামগ্রীগুলোকে আমরা তাপ দেই, তাপ দেওয়ার প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে সব হার্ড গ্লাসের অন্তর্ভুক্ত। যেই গ্লাস সামগ্রীগুলোকে আমরা তাপ দেই না সেগুলো সব সফট গ্লাসের অন্তর্ভুক্ত। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখন থেকে এই এক্সাম্পলে ভুল হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে, এখন থেকে এই এক্সাম্পলে ভুল হবে না। দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা, যদিও তোমরা মনে হয় ক্লাস সব রেকর্ডেড করো। আচ্ছা ঠিক আছে, নাই যেহেতু আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তো আমরা গ্লাস সামগ্রী কি দিয়ে তৈরি হয় সেটা জানলাম। এখন আমার গ্লাস সামগ্রী ধরো ল্যাবরেটরিতে ইউজ করে ফেলছে, এখন আমার এটা পরিষ্কার করতে হবে। তাইলে আমার সব অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে গিয়ে আমাদের গ্লাস পরিষ্কারক। গ্লাস পরিষ্কারক সম্পর্কে কি কি জানা লাগবে? আমরা ল্যাবরেটরিতে সাধারণত গ্লাস পরিষ্কার করার জন্য 3 ধরনের দ্রাবক ইউজ করি। কয় ধরনের দ্রাবক? 3 ধরনের দ্রাবক। তাহলে যেখানে যেখানে তিনটা উপাদান থাকবে সেখানে সেখানে প্রশ্নটা এমনভাবে আসতে পারে যে নিচের কোন দ্রাবকটি ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী পরিষ্কার করতে ইউজ করা হয় না, ইউজ করা হয় না, এভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে কোন 3টা দ্রাবক আমরা ইউজ করে থাকি বা কোন 3টা পরিষ্কারক আমরা ইউজ করে থাকি? গ্লাস পরিষ্কারক সম্পর্কে এখন জানতে হবে। পরিষ্কারক, যদি লেখা ক্লিয়ার না হয় একটু বইলো, যদিও তোমরা তো ক্লাস করতেছো না, রেকর্ড করবা হয়তোবা। আচ্ছা, ল্যাবরেটরিতে পরিষ্কারক হচ্ছে 3 ধরনের। কি কি? 1 নাম্বার হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ, 1 নাম্বার হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ। এখান থেকে একটা ইনফরমেশন তোমার জানা লাগবে যে আমরা কত পার্সেন্ট সোডিয়াম কার্বনেট পরিষ্কারক হিসেবে ইউজ করে থাকি। আমরা সাধারণত 10% সোডিয়াম কার্বনেট পরিষ্কারক হিসেবে ইউজ করে থাকি, 10% সোডিয়াম কার্বনেট পরিষ্কারক হিসেবে ইউজ করে থাকি। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ডেকন 90, ডেকন 90, ডেকন 90। দেখো ডতে ডেকন, ডতে ডিটারজেন্ট, ডতে ডেকন, ডতে ডিটারজেন্ট, তার মানে এই ডেকন 90 একটা ডিটারজেন্ট পদার্থ, ডিটারজেন্ট পদার্থ। ডেকন 90 একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ। ডেকন 90 একটা কি ধরনের পদার্থ? ডিটারজেন্ট জাতীয় পদার্থ। ডেকন 90 থেকে আরো দুই একটা ইনফরমেশন জানা লাগবে, সেটা কি? এই যে এই ডেকন 90 সেটা হচ্ছে 100% বায়োডিগ্রেডেবল, 100% বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল। আচ্ছা, বায়োডিগ্রেডেবল শব্দটার অর্থ কি? বায়োডিগ্রেডেবল শব্দটার অর্থ হচ্ছে, অনেক সময় শুনে থাকবে যে প্লাস্টিক কখনোই মাটিতে মিশে না, প্লাস্টিক কখনোই মাটিতে মিশে না। কোনো একটা পদার্থ মাটিতে মিশবে কিনা তা নির্ভর করে অণুজীবের উপর। অণুজীবটা যদি ওই পদার্থটাকে আক্রমণ করে গলায় ফেলতে পারে বা ওই পদার্থকে আক্রমণ করে নষ্ট করে ফেলতে পারে, তাহলে সেটা মাটিতে মিশবে, নতুবা মাটিতে মিশবে না। তো বায়োডিগ্রেডেবল শব্দের অর্থ হচ্ছে এটা 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য, অর্থাৎ এটা যে পরিমাণ আমি ইউজ করব সেই পরিমাণ যদি আমি পরিবেশে ফেলেও দেই তাও এটা হচ্ছে গিয়ে কিছুদিন পর মাটির সাথে মিশে যাবে। তার মানে এটা হচ্ছে গিয়ে একটা স্বাস্থ্যসম্মত বা একটা পরিবেশ বান্ধব পরিষ্কারক। এটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পরিবেশ বান্ধব পরিষ্কারক? অ্যান্সার কি হবে? ডেকন 90। আচ্ছা, এরপর 3 নাম্বার হচ্ছে গিয়ে সর্বোত্তম গ্লাস পরিষ্কারক যদি বলে তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্রোমিক অ্যাসিড। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ক্রোমিক অ্যাসিড, ঠিক আছে, অ্যান্সার হবে ক্রোমিক অ্যাসিড। এখান থেকে একবার প্রশ্ন আসছিল যে নিচের কোনটি ক্রোমিক অ্যাসিডের সংকেত? নিচের কোনটি ক্রোমিক অ্যাসিডের সংকেত? মনে হইতেছে অনেক সহজ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা কিভাবে আসছিল আমি বলি। আচ্ছা, আগে আমি ক্রোমিক অ্যাসিডের সংকেতটা লিখি। ক্রোমিক অ্যাসিডের সংকেত কি? ক্রোমিক অ্যাসিডের সংকেত হচ্ছে K2Cr2O7, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আমি 4টা অপশন বলতেছি যে প্রশ্নটা আসছিল। পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস শুধু সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এইভাবে প্রশ্নটা আসছিল। তাইলে আমার ক্রোমিক অ্যাসিডের সংকেতটা মাস্ট মনে রাখতে হবে। এটা অনেকবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে যে নিচের কোনটি সর্বোত্তম গ্লাস পরিষ্কারক বা নিচের কোনটি হচ্ছে কি আমাদের ক্রোমিক অ্যাসিডের সংকেত, নিচের কোনটি ক্রোমিক অ্যাসিডের সংকেত। তাহলে ক্রোমিক অ্যাসিডের সংকেতটা আমার মনে রাখা লাগবে, এটা হচ্ছে সর্বোত্তম গ্লাস পরিষ্কারক। আচ্ছা,
এই তিনটা পরিষ্কারকের বাইরেও আমাদের হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে খুচরাভাবে এক এক জায়গায় হচ্ছে গিয়ে এক একটা পরিষ্কারকের নাম লেখা, কখন কোনটা ইউজ করি সেটা লেখা। তো আমার কাজ হচ্ছে তোমাকে পড়াটা গুছিয়ে দেওয়া, তাই না? তাহলে আমি সবগুলা পরিষ্কারককে একসাথে নিয়ে আসি। এই তিনটা তো তুমি মনে রাখবাই, সাথে মনে রাখবা পরিষ্কারক হিসেবে অ্যাসিটন ব্যবহৃত হইতে পারে। কি ব্যবহৃত হইতে পারে? অ্যাসিটন। তাহলে এখন কখন অ্যাসিটন ব্যবহার করা হবে বা কখন আমরা অ্যাসিটন ব্যবহার করব? দেখো তো অ্যাসিটন কি একটা জৈব যৌগ না? জৈব যৌগ না। আর আমরা সবসময় শিখছি লাইক ডিজলভস লাইক, অর্থাৎ জৈব যৌগ সমূহ জৈব দ্রাবকে দ্রবণীয়। তাহলে আমি যখন জৈব যৌগ নিয়ে কাজ করব তখন হচ্ছে কি আমরা অ্যাসিটন ইউজ করব। যখন জৈব যৌগ নিয়ে কাজ করব তখন গ্লাস পরিষ্কারক হিসেবে আমরা অ্যাসিটন ইউজ করব, ঠিক আছে? তারপর নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কি একটা জারণধর্মী পদার্থ না? একটা তীব্র জারক না? একটা তীব্র জারক না, তাই না? কখন আমরা নাইট্রিক অ্যাসিড ইউজ করব? যখন আমরা দেখব যে ক্রোমিক অ্যাসিড দিয়েও গ্লাসটা সম্পূর্ণরূপে পরিষ্কার হয় নাই, তখন আমরা নাইট্রিক অ্যাসিড ইউজ করব। এটা গুহ স্যারের বইয়ের ইনফরমেশন, যে যখন আমরা দেখব যে ক্রোমিক অ্যাসিড দিয়েও গ্লাসটা ঠিকঠাক মতো পরিষ্কার হয় নাই, তখন আমরা নাইট্রিক অ্যাসিড ইউজ করব। আচ্ছা, তো গ্লাস সামগ্রী কি কি দিয়ে তৈরি সেটা জানলাম। গ্লাস সামগ্রী পরিষ্কার করে হয় কি দিয়ে সেটা জানলাম। এখন আমরা জানবো যে কোন রাসায়নিক পদার্থ দিয়ে গ্লাস সামগ্রী ক্ষয় হয়। এটা পরীক্ষায় প্রশ্ন আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা প্রশ্ন আসছে যে কোন রাসায়নিক সামগ্রী দিয়ে গ্লাস সামগ্রী ক্ষয় হয়। গ্লাস সামগ্রী ক্ষয় হয় এইচএফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে। এইচএফ দিয়ে হচ্ছে গ্লাস সামগ্রী ক্ষয় হয়। এইচএফ দিয়ে গ্লাস সামগ্রী ক্ষয় হয় কিভাবে? কারণ আমরা জানি গ্লাস সামগ্রীর প্রধান উপাদান কি? গ্লাস সামগ্রীর প্রধান উপাদান হচ্ছে গিয়ে সিলিকা। গ্লাস সামগ্রীর প্রধান উপাদান কি? সিলিকা। সিলিকা যখন এইচএফ এর সাথে বিক্রিয়া করে তখন একটা অ্যাসিড উৎপন্ন করে। সেই অ্যাসিডটার নাম একবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে এই অ্যাসিডটার নাম কি? এই অ্যাসিডটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। এই অ্যাসিডটার নাম কি? এই অ্যাসিডটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। তাহলে আমি সবসময় মনে রাখবো যে আমার এইচএফ এটা হচ্ছে গ্লাস সামগ্রী ক্ষয়ের জন্য দায়ী, এবং এটা সিলিকার সাথে বিক্রিয়া করে কি অ্যাসিড উৎপন্ন করে? সিলিসিক অ্যাসিড উৎপন্ন করে। কি অ্যাসিড উৎপন্ন করে? সিলিসিক অ্যাসিড উৎপন্ন করে। এটা কি একটা জৈব অ্যাসিড না অজৈব অ্যাসিড বলো তো? এটা একটা অজৈব অ্যাসিড। তার মানে জৈব অ্যাসিডের থেকে এটা শক্তিমাত্রা বেশি হবে। জৈব অ্যাসিডের থেকে এটা শক্তিমাত্রা কি হবে? বেশি হবে। আচ্ছা, তো আমরা গ্লাস সামগ্রী সম্পর্কে জানলাম, গ্লাস সামগ্রী পরিষ্কারক সম্পর্কে জানলাম, গ্লাস সামগ্রীকে ক্ষয় করে সেটা সম্পর্কে জানলাম। এখন আমরা ল্যাবরেটরিতে আসলে গ্লাস সামগ্রী দিয়ে করিটা কি? দ্রবণ তৈরি করি, তাই না? দ্রবণ তৈরি করি, টাইট্রেশন করি, এগুলো করি। তো দ্রবণ তৈরি করার জন্য আমার দুইটা জিনিস দরকার, একটা দ্রাবক একটা দ্রব। আচ্ছা, যখন আমি একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে চাই তখন আমার দ্রবটা মেজারমেন্ট করে নিতে হয়, তাই না? দ্রবণটা ওজন করে নিতে হয়। তো দ্রবণ ওজন করার জন্য আমার ল্যাবরেটরিতে আসলে কি ইউজ করি? আমরা কি দাঁড়িপাল্লা ইউজ করি? কখনো কি দেখছো ল্যাবরেটরিতে দাঁড়িপাল্লা আছে? উত্তর হচ্ছে না, আমরা দাঁড়িপাল্লা ইউজ করি না। তাহলে আমরা কি ইউজ করি? আমরা যেটা ইউজ করি সেটার নাম হচ্ছে ব্যালেন্স। সেটার নাম কি? ব্যালেন্স। তাহলে আমাদের এখন পড়ার টপিক হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সের শ্রেণীবিন্যাসটা আর কোন ব্যালেন্স দিয়ে কি কাজ করে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? ব্যালেন্স মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স, আর আরেকটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স, যেটা আমরা এখন বর্তমানে ফলের দোকান, মুদির দোকানে দেখতে পাই, সেটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স, ঠিক আছে? এই কেমিক্যাল ব্যালেন্সটা আবার দুই ধরনের, একটা হচ্ছে পলবুঙ্গি ব্যালেন্স, আর আরেকটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্সটাও আবার দুই ধরনের, একটা হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স, আর একটা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। তাহলে এই হচ্ছে কি আমার টোটাল ব্যালেন্সের শ্রেণী বিভাগ, ঠিক আছে? ব্যালেন্স দুই প্রকার, কেমিক্যাল ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্স আবার দুই প্রকার, পলবুঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স হচ্ছে দুই প্রকার, 2 ডিজিট আর 4 ডিজিট ব্যালেন্স। আচ্ছা, ব্যালেন্সগুলো সম্পর্কে আমরা জানবো, তবে আমাদের এখন একটা জিনিস সম্পর্কে জানা রাখতে হবে যে দ্রবগুলো সাধারণত দুই ধরনের পদার্থ হতে পারে, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? মাস্ট আসবেই পরীক্ষায়, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন যে কোনো না কোনো পরীক্ষায় তুমি পাবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে? নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা?
এখানে উদাহরণগুলাই তোমার লাগবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা। তো আমরা ছোটোবেলা থেকে হচ্ছে কি একটা টেকনিক শিখে আসছি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, যাদের নামের মধ্যে আমরা সি পাবো তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এক্সেপ্ট HCl। আমি একটা কথা বলবো যে এই নিয়ম দিয়ে তুমি শুধু হাজারি স্যারের বইয়ে বা কবির স্যারের বইয়ে, হাজারি এবং কবির স্যারের বইয়ে যে উদাহরণগুলো আছে সেগুলো কভার করতে পারবা, কিন্তু গুহ স্যারের বইয়ে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে বা এক্সট্রা কিছু পদার্থ আছে, যেমন হচ্ছে গিয়ে আর্সেনিক অক্সাইড। এখানে তো হচ্ছে গিয়ে তোমার কি নাই, সি নাই, কিন্তু এটাও কি একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর্সেনিক অক্সাইড এটাও একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা গুহ স্যারের বইয়ে আছে, ঠিক আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমাদের কি প্রশ্ন আছে কিনা কোনো? আমি তো এক টানে পড়ায় যাইতেছি, দেখতেছি না। না, এখন পর্যন্ত কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তো এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যাদের মধ্যে সি আছে এক্সেপ্ট HCl, যেমন কি পটাশিয়াম ডাইক্রোমেট আছে, অক্সালিক অ্যাসিড আছে, সোডিয়াম অক্সালেট আছে, এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এগুলোর উদাহরণ তোমরা আলটিমেটলি জানো আমার মনে হয়। তার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, যাদের মধ্যে সি নাই তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। কোনটা? এক্সেপ্ট HCl, তার মানে HCl একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। বা আমি সহজ বাংলায় বলতে গেলে যত গাঢ় অ্যাসিড, যত গাঢ় ক্ষার আছে সবাই হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যেমন কি সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আবার গাঢ় ক্ষারের মতো চিন্তা করো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, যাই হোক, তো কেন আমি প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থতে গেছি ব্যালেন্স থেকে, সেটা আমার জানা লাগবে। আচ্ছা, আমি গেছি একটা কারণে, আমি যখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কয়টা বলতে বলি, তখন তোমরা কয়টা বলো? চারটা বৈশিষ্ট্য বলো, ঠিক আছে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য চারটা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য চারটা। এর মধ্যে একটা বৈশিষ্ট্য মনে আছে কিনা, যে একটা বৈশিষ্ট্য কি ছিল, যে এরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে না, তার মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি করে? রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি করে? রাসায়নিক নিক্তি বা ব্যালেন্সকে ক্ষয় করে থাকে। তো ব্যালেন্সকে যেহেতু ক্ষয় করে থাকে, তাহলে আমরা হচ্ছে কি আমাদের যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর ওজন, এগুলো আমরা ব্যালেন্সে মাপতে পারবো না। তো আমাদের কি কখনো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন মাপতে হয় না? অবশ্যই হয়, কিন্তু আমরা সেগুলোকে কি করতে পারবো না? ব্যালেন্সে মাপতে পারবো না। তার মানে আমরা এই যে ব্যালেন্সগুলো আছে, এই ব্যালেন্সগুলো আমরা কি ইউজ করে থাকি? এই ব্যালেন্সগুলো হচ্ছে কি আমরা সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ইউজ করি বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন করি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাইলে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন করার দরকার পড়ে না? উত্তর হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন করার দরকার পড়ে। তাহলে আমরা তখন কি ইউজ করি? তখন একটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যালেন্স ইউজ করি, সেটার নাম আমার জানা লাগবে। আচ্ছা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা কিভাবে মেজার করি? আমরা যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা কঠিন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়, ঠিক আছে, কঠিন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়, তাইলে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা মেজার করি একটা বিশেষ ব্যালেন্সে, যে ব্যালেন্সটার নাম হচ্ছে রাফ ব্যালেন্স। এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা যদি তরল হয়, তখন আমরা ইউজ করি মেজারিং সিলিন্ডার। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা যদি কঠিন হয় তাহলে আমরা ইউজ করি রাফ ব্যালেন্স, এবং তরল হইলে আমরা ইউজ করি হচ্ছে মেজারিং সিলিন্ডার। এই প্রশ্নটাই হচ্ছে 2020 সালে আসছিল। কিভাবে প্রশ্নটা ঘুরে আসছিল, যে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড পরিমাপ করি কিসে? একটু চিন্তা করে দেখো, সালফিউরিক অ্যাসিড একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে এটা তরল পদার্থ, মানে তরল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে তরল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা মেজার করি মেজারিং সিলিন্ডারে, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপার জন্য আমার কঠিন হলে রাফ ব্যালেন্স, তরল হইলে মেজারিং সিলিন্ডার। মনে রাখবা, রাফ ব্যালেন্সে কখনো একদম সূক্ষ্ম ভ্যালু পাওয়া যায় না। ভ্যালু পাওয়া যায় না। তাহলে সূক্ষ্ম ভ্যালু যদি দরকার হয় আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা না পারতে ইউজ করব 2 ডিজিট ব্যালেন্স, ঠিক আছে, 2 ডিজিট ব্যালেন্স। এই 2 ডিজিট ব্যালেন্স হচ্ছে কি আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে ইউজ করা হয় মাঝে মধ্যে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে এই 2 ডিজিট ব্যালেন্স ইউজ করা হয়। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে কোনটা ইউজ করা হয়? 4 ডিজিট ব্যালেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে কোনটা ইউজ করা হয়?
4 ডিজিট ব্যালেন্স, ঠিক আছে, 4 ডিজিট ব্যালেন্স। কেন এটার নাম 2 ডিজিট হলো, কেন এটার নাম 4 ডিজিট হলো, একটু পরে আমরা জানবো। আমরা হচ্ছে গিয়ে কেমিক্যাল ব্যালেন্স থেকে আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে, এক সাইড থেকে শুরু করি। আচ্ছা, কেমিক্যাল ব্যালেন্স দুই ধরনের, একটা পলবঙ্গি আর একটা সার্টোরিয়াস। প্রথমেই জানতে হবে আমার পলবঙ্গি আর সার্টোরিয়াসের মধ্যে পার্থক্য কি। পার্থক্য কি? পার্থক্য কিছুই না, দুইটাতেই 100টা দাগ থাকে, দুইটাতেই 100টা দাগ থাকে। শুধু পার্থক্য হচ্ছে পলবঙ্গি ব্যালেন্সের মাঝখানে 0, এই পাশে 50, এই পাশে 50। আর সার্টোরিয়াস ব্যালেন্সের এক পাশে 0, এক পাশে 100। দুইটাতেই 100টা করে দাগ থাকে, কিন্তু পলবঙ্গি ব্যালেন্সের মাঝখানে 0, দুই পাশে 50 50। আর সার্টোরিয়াস ব্যালেন্সের এক পাশে 0 আর আরেক পাশে হচ্ছে 100। এই হচ্ছে গিয়ে আমাদের পলবঙ্গি আর সার্টোরিয়াসের মধ্যে পার্থক্য। একটু ওয়েট করো। আচ্ছা, এরপর আমার পলবঙ্গি আর সার্টোরিয়াস থেকে, সার্টোরিয়াস এখন ইউজ করা হয় না, এটা জানতে হবে, এখন ইউজ করা হয় পলবঙ্গি। পলবঙ্গি থেকে আমার জানতে হবে এই যে পলবঙ্গি ব্যালেন্সের 4টা অংশ আছে। কয়টা অংশ আছে? 4টা অংশ আছে। একটা পলবঙ্গি ব্যালেন্স 4টা অংশ নিয়ে গঠিত। এই 4টা অংশের নাম এবং কোনটা কি দ্বারা তৈরি হয়, কোনটা কি দ্বারা তৈরি হয় এটা জানা লাগবে। পুরা পেজ পড়া লাগবে না, শুধু এই 4টা লাইন পড়লেই হবে, ঠিক আছে, পুরা পেজ পড়া লাগবে না, এই 4টা লাইন পড়লেই হবে। তাহলে আমরা এখন আলোচনা করবো হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স নিয়ে। পলবঙ্গি ব্যালেন্স হচ্ছে গিয়ে আমাদের, পলবঙ্গি ব্যালেন্সের 4টা অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে গিয়ে বেদি, কাচের বক্সযুক্ত বেদি, কাচের বক্সযুক্ত বেদি। এরপর এখান থেকে কি জানা লাগবে, বেদি থেকে কি জানা লাগবে, বেদি থেকে জানা লাগবে যে আমাদের এই বেদিটা বা কাচের বক্সযুক্ত বেদিটা কি দ্বারা তৈরি, কি দ্বারা তৈরি। এটা হচ্ছে গ্রানাইট বা ইবোনাইট দ্বারা তৈরি, গ্রানাইট বা হচ্ছে ইবোনাইট দ্বারা তৈরি। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে কি কাচের বক্সযুক্ত বেদির পর আমাদের কি থাকতে হবে, স্তম্ভ বা কলাম, স্তম্ভ বা কলাম থাকতে হবে। দেখো আমি কিন্তু এগুলো স্লাইডে নিয়ে এসে হচ্ছে গিয়ে দাগায় দিতে পারতাম, ঠিক আছে। কেন লিখতেছি, কারণ লিখলে হচ্ছে ব্যাপারটা মাথায় ঢুকে, ঠিক আছে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাস করো ব্যাপারটা মাথায় ঢুকবে। স্তম্ভ বা কলাম, আচ্ছা, স্তম্ভ বা কলাম কি দ্বারা তৈরি, ব্রাশ বা পিতল দ্বারা তৈরি। তারপরের অংশ কি, তারপরের অংশ হচ্ছে তুলাদণ্ড, তুলাদণ্ড বা বিম, তুলাদণ্ড বা বিম। এই তুলাদণ্ড কি দ্বারা তৈরি, তুলাদণ্ড তৈরি হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু অথবা পিতল দ্বারা, পিতল দ্বারা। আর তুলাদণ্ড থেকে আরেকটা জিনিস জানা লাগবে যে এই পলবঙ্গি ব্যালেন্সের প্রধান অংশই হচ্ছে তুলাদণ্ড। এটা হচ্ছে পলবঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ, পলবঙ্গি ব্যালেন্সের প্রধান অংশই হচ্ছে আমাদের তুলাদণ্ড, ঠিক আছে। আচ্ছা, আর 4-এ কি জানা লাগবে, 4 হচ্ছে 4 নাম্বার অংশটার নাম কি, 4 নাম্বার অংশটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইডার। রাইডার, রাইডার কি দ্বারা তৈরি, রাইডার হচ্ছে প্লাটিনাম অথবা অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা তৈরি। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন যে রাইডার কি দ্বারা তৈরি, রাইডার হচ্ছে প্লাটিনাম অথবা অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা তৈরি। এরপর কি জানা লাগবে রাইডার থেকে, যে রাইডারের ওজন কত হয়, রাইডারের ওজন হয় 5 মিলিগ্রাম, হইতে পারে 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। এর বেশি ওজনের রাইডার ব্যবহার করা হয় না, হয় 5 মিলিগ্রাম না হয় 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হয়, হয় 5 মিলিগ্রাম না হয় 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হয়। এরপর প্রশ্ন আসবে, যদি একটা 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করি তাহলে রাইডার ধ্রুবক কত, যদি একটা 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করি তাহলে একটা রাইডার ধ্রুবক কত, ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রাইডার কনস্ট্যান্ট, রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট, এটা বের করার সূত্র কি, x × 2 ডিভাইডেড বাই হচ্ছে 100, x × 2 ডিভাইডেড বাই হচ্ছে 100, এটা হচ্ছে রাইডার কনস্ট্যান্ট বের করার সূত্র। তাহলে এক্সটা কি, এক্স হচ্ছে আমরা কত ভরের রাইডার ব্যবহার করছি, কত ভরের রাইডার ব্যবহার করছি। ধরো আমরা 5 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করছি, তাহলে কি হবে রাইডার কনস্ট্যান্ট 5 × 2 ডিভাইডেড বাই 100। তাহলে 5 × 2 = 10, 10 ভাগ 100 কত, 0.1, 10 ভাগ 100 কত, 0.1। আর অবশ্যই একক কি হবে, একক হবে মিলিগ্রাম, 0.1 মিলিগ্রাম। তাহলে এই 0.1 মিলিগ্রামকে যদি আমি গ্রামে নেই তাহলে অ্যান্সার কত হবে, 0.0001 গ্রাম, 0.0001 গ্রাম। এই রাইডার ধ্রুবকটার একটা তাৎপর্য আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, তাৎপর্য আছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাইডার কনস্ট্যান্টটার তাৎপর্য কি, কোনো একটা পলবঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক যত হয় সেই পলবঙ্গি ব্যালেন্সটা দিয়ে সর্বনিম্ন তত ওজন মাপা যায়।
তার মানে কোনো একটা পলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক যদি 0.1 মিলিগ্রাম হয়, তার এটা বুঝাইতেছে যে ওই পলভঙ্গি ব্যালেন্সটা দিয়ে আমি সর্বনিম্ন ওজন মাপতে পারবো 0.1 মিলিগ্রাম, বা গ্রামে নিলে 0.0001 গ্রাম, 0.301 গ্রাম, 0.301 গ্রাম, অর্থাৎ দশমিকের পর আমি 4 ঘর পর্যন্ত সেখানে সূক্ষ্মভাবে মাপতে পারবো। এইটাকেই বলা হয় একটা যন্ত্র দিয়ে, বা একটা হচ্ছে গিয়ে গ্লাস যন্ত্র দিয়ে, বা একটা হচ্ছে গিয়ে ব্যালেন্স দিয়ে আমি যত কম মাত্রা মাপতে পারবো, যত সবচেয়ে কম যে ওজনটা মাপতে পারবো, সেটাই হচ্ছে ওই ব্যালেন্স বা ওই যন্ত্রের সূক্ষ্মতার মাত্রা। তাহলে রাইডার ধ্রুবকের সূক্ষ্মতার মাত্রা হচ্ছে 0.0001 গ্রাম, 0.0001 গ্রাম। তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে 10 মিলিগ্রাম রাইডার যদি আমি ব্যবহার করে থাকি, তাহলে আমার রাইডার কনস্ট্যান্ট কত এটা বের করা, ঠিক আছে? 10 মিলিগ্রাম রাইডার যদি ব্যবহার করে থাকি, তাহলে সেটা রাইডার কনস্ট্যান্ট কত, এটাকে কি বলা হয়? সূক্ষ্মতার মাত্রা বলা হয়। অর্থাৎ সর্বনিম্ন এত ওজন আমি পলভঙ্গি ব্যালেন্স দিয়ে মাপতে পারি। এটা পরীক্ষার প্রশ্ন আসে যে পলভঙ্গি ব্যালেন্স দিয়ে সর্বনিম্ন কত ওজন মাপা যায়। তাহলে তোমাদের কাজ হচ্ছে 10 মিলিগ্রাম রাইডার যদি আমি ব্যবহার করে থাকি, তাহলে রাইডার কনস্ট্যান্ট কত সেটা আমাকে জানানো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের রাইডার কনস্ট্যান্ট গেল। আমাদের পলভঙ্গি ব্যালেন্স থেকে আর তেমন বেশি কিছু জানা লাগবে না। হ্যাঁ, আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স থেকে কিছু জিনিসপত্র জানা লাগবে। আচ্ছা, এই ডিজিটাল ব্যালেন্সের আরেকটা নাম হচ্ছে টপ লোডিং ব্যালেন্স। টপ লোডিং ব্যালেন্স, টপ লোডিং ব্যালেন্স, টপ লোডিং ব্যালেন্স। আচ্ছা, এই ডিজিটাল ব্যালেন্স দুই ধরনের আমরা দেখছি, 2 ডিজিট আর 4 ডিজিট। কেন এটাকে 2 ডিজিট আর 4 ডিজিট বলা হইতেছে? কেন 2 ডিজিট বলা হইতেছে, কেন 4 ডিজিট বলা হইতেছে? কারণ 2 ডিজিট ব্যালেন্স দিয়ে আমি সর্বনিম্ন ওজন মাপতে পারি 0.01 গ্রাম, 0.01 গ্রাম। সর্বনিম্ন ওজন মাপতে পারি 0.01 গ্রাম, অর্থাৎ দশমিকের পর আমি 2 ঘর পর্যন্ত মাপতে পারি, দশমিকের পর আমি 2 ঘর পর্যন্ত মাপতে পারি। আর 4 ডিজিট ব্যালেন্স দিয়ে আমি সর্বনিম্ন মাপতে পারি 0.0001 গ্রাম, অর্থাৎ দশমিকের পর সর্বনিম্ন 4 ঘর পর্যন্ত মাপতে পারি। তাইলে 2 ডিজিট ব্যালেন্স দিয়ে আমি দশমিকের পর সর্বনিম্ন 2 ঘর পর্যন্ত মাপতে পারি, 4 ডিজিট ব্যালেন্স দিয়ে আমি দশমিকের পর সর্বনিম্ন 4 ঘর পর্যন্ত মাপতে পারি। তাহলে কোনটা বেশি সূক্ষ্ম? অবশ্যই 4 ডিজিট ব্যালেন্স বেশি সূক্ষ্ম, কারণ এটা দিয়ে অনেক সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, অনেক সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে গিয়ে তোমার 2 ডিজিট ব্যালেন্স গেলো, 4 ডিজিট ব্যালেন্স গেলো। আরেকটা জিনিস জানা লাগবে, এই 2 ডিজিট ব্যালেন্সটা ইউজ করা হয় কোথায়? লিখবো, উপরে লিখি। এই 2 ডিজিট ব্যালেন্সটা ইউজ করা হয় ম্যাক্রো, ম্যাক্রো আর হচ্ছে সেমি মাইক্রো পদ্ধতিতে, ম্যাক্রো আর সেমি মাইক্রো পদ্ধতিতে। ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো, এই পদ্ধতিগুলো কি? এই পদ্ধতিগুলো আমরা এই অধ্যায়ের লাস্টে গিয়ে জানবো। আর 4 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয় সেমি মাইক্রো, সেমি মাইক্রো, সেমি মাইক্রোর মতো থাকবে, সেমি মাইক্রো ও মাইক্রো পদ্ধতিতে, ও মাইক্রো পদ্ধতিতে। অর্থাৎ 2 ডিজিট ব্যালেন্স ইউজ করা হয় আমার ম্যাক্রো এবং সেমি মাইক্রো পদ্ধতিতে, আর 4 ডিজিট ব্যালেন্স ইউজ করা হয় সেমি মাইক্রো এবং মাইক্রো পদ্ধতিতে। এই ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো সম্পর্কে আমরা পরবর্তীতে গিয়ে, এই অধ্যায়ের পরবর্তীতে গিয়ে জানবো। আচ্ছা, এখন আসা হচ্ছে কি এই অধ্যায়ে সবচেয়ে বোরিং টপিক তোমাদের কাছে যেটা লাগে, সেটা হচ্ছে এই যে বিভিন্ন কাজযন্ত্র দেওয়া আছে, কাজযন্ত্রতে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, তুমি কোনটা মনে রাখবা তুমি বুঝতে পারো না। আজকের ক্লাসের পর ইনশাল্লাহ বুঝবা যে তোমার আসলে কি কি মনে রাখা লাগবে এখান থেকে, ঠিক আছে? কি কি মনে রাখা লাগবে বা কি কি জানা লাগবে, কিভাবে সহজ করে জানতে পারবো সেটা। আচ্ছা, কাজযন্ত্রের ব্যবহার। তো কাজযন্ত্রের ব্যবহারের মধ্যে আমরা প্রথমেই যে দুইটা নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার, আরেকটা হচ্ছে মেজারিং ফ্লাস্ক, মেজারিং ফ্লাস্ক। কেন দুইটা একসাথে লিখছি? কারণ এই দুইটার ব্যবহার নিয়ে তোমাদের মধ্যে প্যাচ লাগে, এই দুইটার ব্যবহার নিয়ে তোমাদের মধ্যে প্যাচ লাগে। মেজারিং সিলিন্ডার এবং মেজারিং ফ্লাস্ক, এই দুইটার ব্যবহার নিয়ে তোমাদের মধ্যে প্যাচ লাগে। আচ্ছা, একটু খেয়াল করো, মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার, ঠিক আছে? মেজারিং সিলিন্ডার একটু খেয়াল করবা। মেজারিং সিলিন্ডার, সিলিন্ডার, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমি অলরেডি একবার বলছি যে তরল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে কি করা হয়? মেজারিং সিলিন্ডার ইউজ করা হয়। তাহলে সিলিন্ডার, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এভাবে আমরা
মনে রাখতে পারি যে শতে সিলিন্ডার, শতে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর তরল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলা? আমি বলছিলাম যে যত গাঢ় অ্যাসিড গাঢ় ক্ষার আছে সবাই হচ্ছে তরল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে মেজারিং সিলিন্ডারের ব্যবহারে গিয়ে দেখবা যে গাঢ় অ্যাসিড এবং পানি পরিমাপ করতে আমার মেজারিং সিলিন্ডার ইউজ করা হয়। তাহলে গাঢ় অ্যাসিড পরিমাপ করা যেই কথা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপ করা একই কথা, ঠিক আছে? আচ্ছা, তো মেজারিং সিলিন্ডার দিয়ে যেহেতু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপ করা হয়, মেজারিং ফ্লাক্স দিয়ে কি করা হবে? তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপ করা হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপ করা হবে, অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে একটা দ্রবণ তৈরি করা হবে। আর আমরা যদি একটা দ্রবণের ঘনমাত্রা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে তৈরি একটা দ্রবণের ঘনমাত্রা যদি নির্দিষ্টভাবে জানি, তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে কি দ্রবণ বলা হয়? প্রমাণ দ্রবণ বলা হয়, তাই না? তাইলে আমার মেজারিং ফ্লাক্স দিয়ে আমি কি পরিমাপ করতে পারি? পথে প্রাইমারি দ্রবণ, পথে প্রমাণ দ্রবণ। কি প্রস্তুত করতে পারি? প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে পারি। মেজারিং ফ্লাক্স দিয়ে আমরা প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে পারি, ঠিক আছে? এই দুইটার পার্থক্য যেন আর ভুল না হয়। আচ্ছা, এরপর আসো যে কোনটা দিয়ে সর্বনিম্ন কত ওজন মাপা যায় বা সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়। দুইটাতেই সেম, দুইটা দিয়েই সর্বনিম্ন 1 মিলিলিটার পর্যন্ত পরিমাপ করা যায়। সর্বনিম্ন 1 মিলিলিটার পর্যন্ত পরিমাপ করা যায় দুইটা দিয়েই। তাহলে গেল মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স। এর বাইরে মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স নিয়ে আর কিছু জানা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে? এরপর হচ্ছে বুরেট। বুরেট, আচ্ছা, বুরেট। তোমরা যদি ল্যাবে ঢুকে থাকো, তোমরা তো 24 ব্যাচ মনে হয় সবাই, তোমরা যদি ল্যাবে ঢুকে থাকো বা ল্যাবে ঢুকছো কিনা আমি জানি না, তাহলে বুরেট দেখার কথা, ঠিক আছে? বুরেট দেখার কথা। টাইট্রেশন কাজে বুরেট ইউজ করা হয়, টাইট্রেশন কাজে বুরেট ইউজ করা হয়। টাইট্রেশন কাজে 3টা কাজযন্ত্র ইউজ করা হয়, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। টাইট্রেশন কাজে নিচের কোন কাজযন্ত্রটি ইউজ করা হয় না? টাইট্রেশন কাজে 3টা কাজযন্ত্র ইউজ করা হয়। কি কি? বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। তাহলে একটা এমসিকিউ আমি অলরেডি পেয়ে গেছি যে বুরেট কি কাজে ইউজ করে? টাইট্রেশন কাজে। টাইট্রেশন কাজে 3টা কাজযন্ত্র ইউজ করা হয়, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। তাহলে একটা ইনফরমেশন আমি অলরেডি পেয়ে গেছি। টাইট্রেশন কাজে আমরা 3টা কাজযন্ত্র ইউজ করি, একটা হচ্ছে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। আচ্ছা, বুরেট সম্পর্কে কি জানা লাগবে? যে বুরেট সাধারণত 50 সেন্টিমিটার কিউব বা 50 মিলিলিটার আয়তনের হয়, ঠিক আছে? যে হাই সেন্টিমিটার কিউব তাহাই মিলিলিটার, যাহাই সেন্টিমিটার কিউব তাহাই মিলিলিটার। তাহলে বুরেট সাধারণত 50 সেন্টিমিটার কিউব বা 50 মিলিলিটার আয়তনের হয়। এরপর দেখো, বুরেটটা সাধারণত এরকম থাকে, বুরেট 50 সেন্টিমিটার কিউব আয়তনের হয়। 50 সেন্টিমিটার কিউবের মধ্যে 50টা দাগ থাকে, 50টা দাগ থাকে, ঠিক আছে? তাহলে একটা ক্ষুদ্রতম ভাগের দাগের আয়তন কত? এক দাগ থেকে আরেক বড় দাগের দূরত্ব কত? 1 সেন্টিমিটার কিউব, তাই না? এক বড় দাগ থেকে আরেক বড় দাগের, যেহেতু 50টা দাগ আছে, এক বড় দাগ থেকে আরেক বড় দাগের দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব। আবার এই দুইটা বড় দাগের মাঝখানে আবার 10টা ছোট ছোট দাগ থাকে, 10টা ছোট ছোট দাগ থাকে। তাহলে আমি যদি বলি একটা ছোট দাগ থেকে আরেকটা ছোট দাগের দূরত্ব কত? একটা ছোট দাগ থেকে আরেকটা ছোট দাগের দূরত্ব কত? এই টোটালটা দূরত্ব ছিল হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। এটা আবার 10টা ভাগে বিভক্ত, তাহলে হচ্ছে কি আমার কত হবে? 0.1 সেন্টিমিটার কিউব। এই যে 0.1 সেন্টিমিটার কিউব, এটাই হচ্ছে বুরেটের সূক্ষ্মতার মাত্রা। সূক্ষ্মতার মাত্রা কি জানি বলছিলাম? সূক্ষ্মতার মাত্রা কি জানি বলছিলাম? বলছিলাম যে কোনো একটা কাজযন্ত্র দিয়ে সর্বনিম্ন যত আয়তন মাপা যায় সেটাই হচ্ছে তার সূক্ষ্মতার মাত্রা। তাহলে বুরেটের সূক্ষ্মতার মাত্রা হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব। বুরেটের সূক্ষ্মতার মাত্রা হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব। বুরেটের সূক্ষ্মতার মাত্রা হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব। শেষ, বুরেট থেকে আর কিছু জানা লাগবে না। এরপর পিপেট। পিপেট আগেও বলছিলাম যে টাইট্রেশন কাজে 3টা কাজযন্ত্র ইউজ করা হয়, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। বারবার বলতেছি বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, ঠিক আছে? পিপেট সম্পর্কে কি জানা লাগবে? যে পিপেট হচ্ছে আমাদের 2 ধরনের হয়। পিপেট 2 ধরনের হয়, ঠিক আছে? একটা সাধারণ পিপেট, যেটাতে কোনো দাগ টাগ থাকে না, 2 মুখী খোলা থাকে, যেটা দিয়ে আমরা সাধারণত দ্রবণ স্থানান্তর করি। তাহলে পিপেট কি কাজে ইউজ করা হয়? পিপেট হচ্ছে দ্রবণ স্থানান্তরের কাজে ইউজ করা হয়। দ্রবণ স্থানান্তরের কাজে ইউজ করা হয়। দ্রবণ স্থানান্তরের কাজে পিপেট ইউজ করা হয়, ঠিক আছে? এক দ্রবণ থেকে অন্য দ্রবণে আমরা সাধারণত নেই পিপেটের মাধ্যমে। আর দাগাঙ্কিত পিপেট কি কাজে ইউজ করা হয়? সূক্ষ্মভাবে কোনো তরলের আয়তন পরিমাপ করার জন্য দাগাঙ্কিত পিপেট ইউজ করা হয়। তাহলে পিপেট দিয়ে আমরা কি করতে পারি? অতি সূক্ষ্মভাবে কোনো তরলের আয়তন পরিমাপ করতে পারি। অতি সূক্ষ্মভাবে কোনো তরলের আয়তন পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে পিপেট দিয়ে। সেটা কি দিয়ে? পিপেট দিয়ে। আর পিপেট দিয়েও সর্বনিম্ন কতটুকু মাপা যায়? 0.1 সেন্টিমিটার কিউব। 0.1 সেন্টিমিটার কিউব। শেষ। পিপেট থেকে আর তেমন বেশি কিছু জানা লাগবে না। বিকার থেকে তেমন বেশি কিছু জানা লাগবে না, যা জানা তোমরা অলরেডি জানো বিকার থেকে। আচ্ছা, এরপর হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক।
কনিক্যাল ফ্লাক্স থেকে কি কি জানা লাগবে? কনিক্যাল ফ্লাক্স থেকে কনিক্যাল ফ্লাক্সের অন্য নামগুলো জানা লাগবে। কনিক্যাল ফ্লাক্সকে আরও দুইটা নামে ডাকা হয়। আমি একটু আগেও বলছিলাম যে টাইট্রেশন কাজে 3টা কাজযন্ত্র ইউজ করা হয়, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। যেহেতু কনিক্যাল ফ্লাক্স টাইট্রেশন কাজে ইউজ করা হয়, তাই কনিক্যাল ফ্লাক্সের আরেকটা নাম হচ্ছে টাইট্রেশন ফ্লাক্স। টাইট্রেশন ফ্লাক্স। তারপর এই কনিক্যাল ফ্লাক্স আবিষ্কার করছেন একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে এরল্যান্ড মেয়ার। এরল্যান্ড মেয়ার, ঠিক আছে, তার নাম অনুসারে এটাকে এরল্যান্ড মেয়ার ফ্লাক্সও বলা হয়। এরল্যান্ড মেয়ার ফ্লাক্সও বলা হয়। তাহলে কনিক্যাল ফ্লাক্স এর আরেকটা নাম টাইট্রেশন ফ্লাক্স, টাইট্রেশন ফ্লাক্সের আরেকটা নাম হচ্ছে এরল্যান্ড মেয়ার ফ্লাক্স। এই 3টা নাম মনে রাখা লাগবে। আর কনিক্যাল ফ্লাক্স থেকে আরেকটা কি জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে কি আমাদের কনিক্যাল ফ্লাক্সের আয়তন সাধারণত 250 সেন্টিমিটার কিউব হয়ে থাকে। কনিক্যাল ফ্লাক্সের আয়তন সাধারণত 250 সেন্টিমিটার কিউব হয়ে থাকে। আচ্ছা, তারপর আসা হচ্ছে কি আমাদের কনিক্যাল ফ্লাক্সের পর হচ্ছে ওয়াশ বোতল সম্পর্কে। ওয়াশ বোতল সম্পর্কে কি জানাবো? ওয়াশ বোতল কি করা হয়? ওয়াশ বোতলে পাতিত পানি থাকে, সেটা দিয়ে হচ্ছে কি আমরা কাজযন্ত্র পরিষ্কার করে থাকি ওয়াশ বোতল দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আর তেমন বেশি কিছু জানার নাই। এরপর আমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে সাধারণত কাজযন্ত্রগুলোকে তাপ দিয়ে থাকি, ঠিক আছে। কাজযন্ত্রগুলোকে তাপ দেওয়ার জন্য আমরা কি কি যন্ত্র ইউজ করে থাকি? কি কি যন্ত্র ইউজ করে থাকি? তাপ দেওয়ার জন্য আমরা সাধারণত 3টা যন্ত্র ইউজ করি। তাপ দেওয়ার জন্য আমি একটু দেখি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। না, নাই। আচ্ছা, তাপ দেওয়ার জন্য আমরা সাধারণত 3টা যন্ত্র ইউজ করে থাকি। তাপ দেওয়ার যন্ত্র, ঠিক আছে, তাপ দেওয়ার যন্ত্র 3টা যন্ত্র ইউজ করে থাকি। এক নাম্বার হচ্ছে বুনসেন বার্নার, যেটা হচ্ছে আমরা বহুল ব্যবহৃত বুনসেন বার্নার। 2 নাম্বার হচ্ছে স্পিরিট ল্যাম্প। আর 3 নাম্বার হচ্ছে ওয়াটার বাথ। তাহলে আমরা একটা করে জানা শুরু করব, ঠিক আছে। এই 3টা যন্ত্র আমরা হচ্ছে ল্যাবরেটরিতে তাপ দেওয়ার জন্য ইউজ করে থাকি, বুনসেন বার্নার, স্পিরিট ল্যাম্প, ওয়াটার বাথ। সবচেয়ে বেশি যেটা জানা লাগবে সেটা হচ্ছে বুনসেন বার্নার সম্পর্কে। তো বুনসেন বার্নার সম্পর্কে আসলে কি কি জানা লাগবে? আচ্ছা, বুনসেন বার্নার আবিষ্কার করছেন বিজ্ঞানী রবার্ট বুনসেন। তার নাম অনুসারে এই বুনসেন বার্নার নামটা হয়েছে। এই বুনসেন বার্নারে 3টা অংশ থাকে, ঠিক আছে, 3টা অংশ থাকে। একটা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র থাকে বুনসেন বার্নারে, একটা অংশ হচ্ছে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র। এই ছিদ্রটা যদি আমি অফ করে দেই বুনসেন বার্নারের ভিতরে কোনো বায়ু ঢুকবে না। ছিদ্রটা যদি আমি অন করে দেই তাহলে বুনসেন বার্নারের ভিতরে বায়ু ঢুকবে। এই বায়ু ঢোকা না ঢোকার উপর ভিত্তি করে বুনসেন বার্নারে 2 ধরনের শিখা দেখা যায়। কয় ধরনের শিখা? তাহলে বুনসেন বার্নারে শিখা দেখা যায় হচ্ছে 2 ধরনের। শিখা দেখা যায় 2 ধরনের। একটা হচ্ছে জারণ শিখা আর আরেকটা হচ্ছে বিজারণ শিখা। একটা জারণ শিখা আর একটা হচ্ছে বিজারণ শিখা। যদি আমি বুনসেন বার্নারের ছিদ্রটাকে খোলা রাখি, অর্থাৎ বুনসেন বার্নারের ভিতর যদি বাতাস প্রবেশ করতে পারে, তাহলে দেখা যাবে জারণ শিখা। আর জারণ শিখাটা অনেকটা অন্ধকারের মতো হয়, নীল কালার হয়, ঠিক আছে, অন্ধকারের মতো হয়, অন্ধকার নীল কালার হয়, তাই এটাকে অন্ধকার শিখাও বলা হয়। এটাকে কি শিখা বলা হয়? অন্ধকার শিখাও বলা হয়। আর বিজারণ শিখা এটা অনেকটা হলুদ কালার হয়, তোমরা মোমবাতিতে দেখে থাকবে, অথবা হচ্ছে গিয়ে তোমাদের যাদের বাসা হচ্ছে গিয়ে আমাদের গ্রামের দিকে, তারা হচ্ছে লাকড়ির চুলার মধ্যে দেখে থাকবে, ঠিক আছে, হলুদ কালারের শিখা উৎপন্ন হয়, তাই এটাকে বলা হয় উজ্জ্বল শিখা, ঠিক আছে। আচ্ছা, এখন যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবা। প্রশ্ন আসবে যে ল্যাবরেটরিতে কোন শিখাটা ব্যবহার করা উত্তম, বা কোন শিখাটা আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি। একটু চিন্তা করো, আমরা যখন বিজারণ শিখা ইউজ করতেছি, এটা উজ্জ্বল শিখা, হলুদ কালারের, তার মানে হচ্ছে কি আমাদের যে ভিতরের যে কার্বনটা হচ্ছে সম্পূর্ণরূপে জারিত হইতে পারতেছে না, কারণ অক্সিজেন নাই, আমি ছিদ্র বন্ধ করে রাখছি, ঠিক আছে। তো কার্বন যদি জারিত হইতে না পারে তাহলে কি হবে? টেস্ট টিউবের গায়ে কার্বনের কালি পড়বে, তাই না? এটা যেমনটা আমরা দেখে থাকি লাকড়ির চুলায় যখন আমরা পাতিল দিয়ে রান্না করি তখন পাতিলের নিচে কালো কালি পড়ে, ঠিক আছে। কিন্তু আমরা গ্যাসের চুলায় যখন রান্না করি তখন কি পাতিলের নিচে কালি পড়ে না? কেন পড়ে না? কারণ হচ্ছে গ্যাসের চুলায় আমার বাতাসের সরবরাহটা ঠিক থাকে, তাই হচ্ছে সেখানে যে শিখাটা পাওয়া যায় সেটা জারণ শিখা বা অন্ধকার শিখা। আর যেটা আমরা লাকড়ির চুলায় ইউজ করি বিজারণ শিখা বা উজ্জ্বল শিখা, সেখানে কালি পড়ে যায়, তাই হচ্ছে আমরা গ্লাস সামগ্রীতে বিজারণ শিখাটা ইউজ করি না। আমাদের জানার জন্য জানা লাগবে, ঠিক আছে।
এরপরের প্রশ্ন, হাজারি স্যারের বইটা খুললেই দেখবা যে জারণ শিখা বিজারণ শিখা দুইটাকেই দুইটা করে মণ্ডলে ভাগ করছে, দুইটা করে মণ্ডলে ভাগ করছে, ঠিক আছে, দুইটা করে মণ্ডলে ভাগ করছে, সরি 3টা করে মণ্ডলে ভাগ করছে, ঠিক আছে। কিন্তু যদি এখানে প্রশ্ন আসে যে জারণ শিখাকে কয়টা মণ্ডলে ভাগ করা যায়, এরকমভাবে যদি বলে জারণ শিখা বিজারণ শিখাকে কয়টা মণ্ডলে ভাগ করা যায়, তাহলে ধরে নিবা যে এই প্রশ্নটা আসছে কবির স্যারের বই থেকে, কারণ হাজারি স্যারের দুইটাই সেম, জারণ শিখাকেও যে কয়টা মণ্ডলে ভাগ করা যায়, বিজারণ শিখাকেও সেই কয়টা মণ্ডলেই ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে যদি প্রশ্নটা আসে জারণ শিখাকে কয়টা মণ্ডলে ভাগ করা যায়, যদি আলাদাভাবে প্রশ্নটা আসে, তাহলে বুঝবা যে এটা কবির স্যারের বই থেকে আসে। তখন অ্যান্সারটা কি হবে, জারণ শিখাকে আমরা সাধারণত 3টা মণ্ডলে ভাগ করতে পারি, আর বিজারণ শিখাকে আমরা ভাগ করতে পারি 4টা মণ্ডলে। মণ্ডলগুলোর নাম তোমার লাগবে না, তবে কয়টা মণ্ডলে ভাগ করতে পারি এটা জানা লাগবে। আর কি জানা লাগবে, যে আমার এই যে জারণ শিখাটা আমরা ইউজ করতেছি, এই জারণ শিখা সর্বোচ্চ কত তাপমাত্রা পাওয়া যায়, অর্থাৎ বুনসেন বার্নার দ্বারা সর্বোচ্চ কত তাপমাত্রা পর্যন্ত পাওয়া যায়। বুনসেন বার্নার দ্বারা সর্বোচ্চ পাওয়া যায় 1570 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত, 1570 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বুনসেন বার্নার দিয়ে আমরা সর্বোচ্চ পাই হচ্ছে 1570 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত, ঠিক আছে। তাহলে আশা করি বুনসেন বার্নার থেকে আর কিছু তেমন বেশি জানা লাগবে না। আচ্ছা, আর বাকি যে দুইটা ছিল স্পিরিট ল্যাম্প আর ওয়াটার বাথ, এখানে হচ্ছে গিয়ে স্পিরিট ল্যাম্প থেকে জানা লাগবে যে আসলে স্পিরিট ল্যাম্পটা কি দ্বারা তৈরি হয়। স্পিরিট মানে কি আমরা রসায়নে পড়ছি রেকটিফাইড স্পিরিট, তাই না? তো স্পিরিট মানে হচ্ছে অ্যালকোহল, স্পিরিট মানে কি অ্যালকোহল। তাহলে স্পিরিট ল্যাম্পের প্রধান উপাদান কি? স্পিরিট ল্যাম্পের প্রধান উপাদান হচ্ছে 95% রেকটিফাইড স্পিরিট আর হচ্ছে 5% মিথানল, 95% রেকটিফাইড স্পিরিট এবং 5% মিথানল, 95% রেকটিফাইড স্পিরিট এবং 5% মিথানল, রেকটিফাইড স্পিরিট এবং 5% মিথানল। এখান থেকে আরও এক্সট্রা কিছু কথা আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে প্রশ্ন ধরি যে প্রশ্নগুলো কেমন আসতে পারে, যে রেকটিফাইড স্পিরিটের সংযুতি কি বা রেকটিফাইড স্পিরিট আসলে কি। রেকটিফাইড স্পিরিট হচ্ছে কি 95.6% ইথানল এবং 4.4% পানি, এগুলো তোমরা আগেও পড়ছো, তাই হচ্ছে আমি আর লিখতেছি না। 95.6% ইথানল এবং 4.4% পানি, এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। দ্বিতীয় কোয়েশ্চেন, রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক কত? রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.15 ডিগ্রি সেলসিয়াস, 78.15 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো তোমার জানা লাগবে। এরপর আসা হচ্ছে ওয়াটার বাথ সম্পর্কে তোমার কি জানা লাগবে। ওয়াটার বাথ আজ কিছুই না, যেই সব যৌগকে আমি সরাসরি তাপ আগুনের মধ্যে রাখতে পারি না বা তাপ দিতে পারি না, তাদেরকে কি করা হয়, তাদেরকে হচ্ছে গিয়ে এখানে পানি ভর্তি থাকে, পানি ভর্তি একটা জারের মধ্যে রাখা হয়, যন্ত্রের মধ্যে রাখা হয়, নিচে দিয়ে পানিটাকে গরম করা হয়, পানিটাকে গরম করলে যন্ত্রটাও গরম হয়, ঠিক আছে, পানিটাকে গরম করলে দ্রবণটাও গরম হয়, যেটাকে আমি গরম করতে চাইতেছি সেটাও গরম হয়। তো ওয়াটার বাথ সম্পর্কে কি জানা লাগবে, যে ওয়াটার বাথে সর্বোচ্চ তাপমাত্রা দেওয়া যায় হচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি তাপমাত্রা দেওয়া যায় না, কারণ পানি স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 হয়ে গেলে পানি ফুটতে শুরু করবে। তাহলে ওয়াটার বাথে সর্বোচ্চ তাপমাত্রা দেওয়া যায় হচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয়ত কি জানা লাগবে, যে ওয়াটার বাথ আমরা কখন ইউজ করি। ওয়াটার বাথ আমরা ইউজ করি যদি যৌগটা উদ্দায়ী হয়, যদি যৌগটা উদ্দায়ী জৈব যৌগ হয়, তখন আমরা তাপ দেওয়ার জন্য বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প ইউজ না করে ওয়াটার বাথ ইউজ করে থাকি। আশা করি এর বাইরে আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা তাপ দেওয়ার যন্ত্রগুলা পড়লাম, এবার হচ্ছে আমরা ল্যাবরেটরিতে সাধারণত কাজ যন্ত্রগুলোকে কিভাবে তাপ দেই, তাপ দেওয়ার কৌশলটা পড়া লাগবে, ঠিক আছে। দেখবা যে 2-3 পেজ ধরে তোমাদের বই তাপ দেওয়ার কৌশল লেখা আছে, ঠিক আছে। এই 2-3 পেজ লাগবে না, 2-3 পেজ থেকে কি কি লাগবে সেটা আমি তোমাকে বলে দিই বা আমি তোমাকে গুছিয়ে দিই, ঠিক আছে। তাপ দেওয়ার কৌশলে প্রথমেই আছে হচ্ছে টেস্ট টিউবে তাপ দেওয়ার কৌশল থেকে তোমার প্রথমেই জানা লাগবে যে টেস্ট টিউবকে 45 ডিগ্রি কোণে ধরে তাপ দিতে হয়। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রশ্ন আসলে এটাই আসবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাপ দেওয়া হয়। কারণ কি, কারণ যদি আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তাপ দিতাম, অর্থাৎ একদম সমতলভাবে তাপ দিতাম, তাহলে কি হইতো, হচ্ছে গিয়ে আমাদের দ্রবণটা ছুটে চোখে লাগতো। আর যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাপ দিই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাপ দেওয়া মানে কি, দ্রবণ পড়ে যাওয়া, ঠিক আছে। তাহলে আমি মাঝামাঝি একটা অ্যাঙ্গেল চুজ করলাম, সেটা কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি তাপ দিতে পারবো টেস্ট টিউবে। আচ্ছা, তারপর আমরা অন্যান্য যে কাজযন্ত্রগুলো ইউজ করি, অন্যান্য কাজযন্ত্রগুলোকে আমি সরাসরি হচ্ছে বুনসেন বার্নারের উপর বসায় দেই না, তাহলে সরাসরি বুনসেন বার্নারের উপর বসায় দেই না, তাহলে কি বসাই, এখানে একটা স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডের উপর আমি একটা জালি দেই, যে জালিটার নাম হচ্ছে তার জালি।
যে জালিটার নাম হচ্ছে তার জালি, ঠিক আছে, তার জালি। তার জালি প্রশ্ন আসবে, এই তার জালিতে কিসের আবরণ থাকে? তার জালিতে কিসের আবরণ থাকে? যে তার জালিতে কিসের আবরণ থাকে? এখানে একটা আবরণ থাকে। তার জালিতে কিসের আবরণ থাকে? উত্তর হচ্ছে তার জালিতে অ্যাসবেস্টসের আবরণ থাকে। কিসের আবরণ থাকে? অ্যাসবেস্টস। এই নামটা শোনা শোনা লাগতেছে না? কোথায় পড়ছিলাম আমরা, মনে আছে? কোথায় পড়ছিলাম? কোথায় পড়ছিলাম মনে আছে? জিটেক্স গ্লাভস যখন পড়ছিলাম, যে জিটেক্স গ্লাভস কার বিকল্প রূপে ব্যবহার করে? অ্যাসবেস্টসের বিকল্প রূপে। অ্যাসবেস্টস একটা তাপরোধী পদার্থ, তাইলে তার জালির উপর অ্যাসবেস্টসের প্রলেপ দেওয়া থাকে। তাইলে তার জালি সম্পর্কে এটা জানা লাগবে যে তার জালির উপর অ্যাসবেস্টসের প্রলেপ দেওয়া থাকে। শেষ দুইটা ইনফরমেশন যেটা জানা লাগবে শেষ। এরপর আমাদের কি জানা লাগবে? এরপর জানা লাগবে এই যে আমরা দ্রবণকে উত্তপ্ত করার জন্য তো আমরা হচ্ছে বিভিন্ন ফ্লাক্স ইউজ করে থাকি, ঠিক আছে? দ্রবণকে উত্তপ্ত করার জন্য তো বিভিন্ন ফ্লাক্স ইউজ করে থাকি। তাহলে কখন কোন ফ্লাস্ক ইউজ করব? কখন কোন ফ্লাস্ক ইউজ করব? ঠিক আছে, যখন দ্রবণকে নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়, অর্থাৎ দ্রবণকে বেশি উত্তপ্ত করার দরকার নাই। যখন দ্রবণকে নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়, কম তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়, কম তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়, তখন আমরা ইউজ করি কনিক্যাল ফ্লাস্ক। তখন আমরা ইউজ করি কনিক্যাল ফ্লাস্ক। এটা হাজারি স্যারের বইয়ে নাই, এটা হচ্ছে কবির স্যারের বইয়ে ইনফরমেশন, কনিক্যাল ফ্লাস্ক। আর যখন আমরা দ্রবণকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করার দরকার পড়ে, একটা দ্রবণকে যখন আমরা উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করার দরকার পড়ে, তখন আমরা ইউজ করি গোলতলি ফ্লাস্ক। গোলতলি ফ্লাস্ক, ঠিক আছে, গোলতলি ফ্লাস্ক। যখন আমরা একটা দ্রবণকে উচ্চ তাপমাত্রায় উত্তেজিত করার দরকার পড়ে, তখন আমরা ইউজ করি গোলতলি ফ্লাস্ক। যেমন হচ্ছে গিয়ে অ্যানিলিনের বাষ্পপাতন, অ্যানিলিনের বাষ্পপাতন, ঠিক আছে। এটার একটা উদাহরণ হচ্ছে অ্যানিলিনের বাষ্পপাতন বা অ্যানিলিনের বিশোধন। অ্যানিলিনের বিশোধন কোন পদ্ধতিতে করা হয়? বাষ্পপাতন পদ্ধতিতে। তোমরা যখন গুণগত রসায়ন পড়বা, গুণগত রসায়নের যে শর্ট সিলেবাসের বাইরে পাতন টপিকটা আছে না, ওইখানে দেখবা যে অ্যানিলিনের বাষ্পপাতন কি, কোন ফ্লাস্ক ইউজ করা হয়? গোলতলি ফ্লাস্ক ইউজ করা হয়। গোলতলি ফ্লাস্ক ইউজ করা হয়। আমি একটু দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। না, কোশ্চেন নাই, তোমরা সবই পারো। আচ্ছা, যাই হোক, তো স্টিম পাতন বা অ্যানিলিনের স্টিম পাতন বা বাষ্পপাতনে আমাদের হচ্ছে গিয়ে কি করা হয়? গোলতলি ফ্লাস্ক ইউজ করা হয়। আচ্ছা, এরপর আমাদের পড়ার টপিক হচ্ছে পোর্সেলিন বাটি। পোর্সেলিন বাটি, প্রথম কোশ্চেন, পোর্সেলিন বাটি আসলে কি দ্বারা তৈরি? পোর্সেলিন বাটি আসলে কি দ্বারা তৈরি? উত্তর হচ্ছে পোর্সেলিন বাটি কাঁচ দ্বারা তৈরি না। পোর্সেলিন বাটি কি দ্বারা তৈরি? সিরামিক দ্বারা তৈরি। সিরামিক দ্বারা তৈরি। তাহলে তোমার কমন সেন্স কি বলে? কোনো একটা জিনিস কাঁচ দ্বারা তৈরি, সেটাকে আমি বেশি উত্তপ্ত করতে পারবো, নাকি কোনো একটা জিনিস সিরামিক দ্বারা তৈরি, সেটাকে আমি বেশি উত্তপ্ত করতে পারবো? অবশ্যই যেটা সিরামিক দ্বারা তৈরি সেটাকে আমি বেশি উত্তপ্ত করতে পারবো। তাহলে আমার জানা লাগবে এই পোর্সেলিন বাটিতে আমি সর্বোচ্চ কত তাপমাত্রা দিতে পারি, সর্বোচ্চ কত তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করতে পারি। সেটা হচ্ছে কি অ্যান্সার কি 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে পারি। 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে পারি। পোর্সেলিন বাটির আরেকটা বিশেষ কাজ আছে, সেটা কি? দ্রবণ গাঢ় করতে ব্যবহার করা হয়। দ্রবণ গাঢ় করতে ব্যবহার করা হয় পোর্সেলিন বাটি। দ্রবণ গাঢ় করতে ব্যবহার করা হয় পোর্সেলিন বাটি। তুমি একটু চিন্তা করো, যখন একটা আমরা দুধ থেকে ছানা তৈরি করি, দুধকে আমি গাঢ় করতেছি, তখন কি করতে হয়? কিছুক্ষণ পরপর ঘুটা দিতে হয় না, বা কিছুক্ষণ পরপর নাড়াইতে হয় না? তেমন দ্রবণ গাঢ় করার জন্য, পোর্সেলিন বাটিতে দ্রবণ গাঢ় করার জন্য কিছুক্ষণ পরপর নাড়াইতে হয়। তো আমি কি দিয়ে নাড়াবো? হাত দিয়ে নাড়াবো? আঙ্গুল দিয়ে নাড়াবো? উত্তপ্ত একটা জিনিসকে কি আঙ্গুল দিয়ে নাড়াবো? উত্তর হচ্ছে না। তাহলে নাড়ানোর জন্য আমার কি ব্যবহার করা হয়? গ্লাস রড। গ্লাস রড, গ্লাস রড ইউজ করা হয়। এখন গ্লাস রড যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কি ইউজ করা হয়? টেফলন রড। কি ইউজ করা হয়? টেফলন রড। তাহলে এটাই একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসছে যে ল্যাবরেটরিতে গ্লাস রডের বিকল্প রূপে কি ইউজ করা হয়? টেফলন রড ইউজ করা হয়। ল্যাবরেটরিতে গ্লাস রডের বিকল্প রূপে কি ইউজ করা হয়? টেফলন রড ইউজ করা হয়। ভালো মতো মনে রাখবা, ল্যাবরেটরিতে গ্লাস রডের বিকল্প রূপে কি ইউজ করা হয়? টেফলন রড ইউজ করা হয়। আচ্ছা, তাহলে কোন দ্রবণকে বেশি গাঢ় করার দরকার পড়ে, বা কোন দ্রবণকে আমরা সাধারণত পোর্সেলিন বাটিতে গাঢ় করি? কোন দ্রবণকে পোর্সেলিন বাটিতে গাঢ় করি? দ্রবণটার নাম হচ্ছে রাজ অম্ল। রাজ অম্ল। এখান থেকে রাজ অম্লের সংকেতটা আসবে পরীক্ষায়। রাজ অম্লের সংকেত কি? 1 মোল নাইট্রিক অ্যাসিড, 1 মোল নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। 1 মোল নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে রাজ অম্লের সংকেত। 1 মোল নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে রাজ অম্লের সংকেত। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে দ্রবণ গাঢ় করতে আমরা দেখলাম পোর্সেলিন বাটি ইউজ করা হয়। আমি বলছিলাম এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে
অনেক ছড়ানো ছিটানো ইনফরমেশন, ঠিক আছে। তাহলে আমি ইনফরমেশনগুলোকে একসাথে এনে দিই। তাহলে দ্রবণ হালকা করতে কোনটা ইউজ করা হয়, দ্রবণ হালকা করতে কোনটা ইউজ করা হয়, দ্রবণ হালকা করতে কোনটা ইউজ করা হয়, দ্রবণ হালকা করতে ইউজ করা হয় ফিউম হুড, ফিউম হুড। দ্রবণ হালকা করতে ইউজ করা হয় ফিউম হুড, ফিউম হুড, ঠিক আছে। কোন দ্রবণ হালকা করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে লিকার অ্যামোনিয়াকে হালকা করা হয়। লিকার অ্যামোনিয়া কি আমরা একটু পরে গিয়েই জানবো, ঠিক আছে। লিকার অ্যামোনিয়া, গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার, এগুলোকে হালকা করা হয় ফিউম হুড দিয়ে, কিস দিয়ে, ফিউম হুড দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপর জানতে হবে যে দ্রবণ শুষ্ক করা হয় কোন যন্ত্রে। দ্রবণ, একটা দ্রবণ তো ভেজা, তাই না, একটা দ্রবণ তো ভেজা বা একটা দ্রব তো ভেজা, এই দ্রবণকে শুষ্ক করার জন্য কোন যন্ত্র ইউজ করা হয়, শুষ্ককারক। দ্রবণ শুষ্ককারক যন্ত্রের নাম হচ্ছে ডেসিকেটর, 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 ঠিক আছে, ডেসিকেটর। এই ডেসিকেটর যন্ত্রের নাম। এই ডেসিকেটরের মধ্যে কিছু শুষ্ক কারক পদার্থ থাকে যাদেরকে বলা হয় ডেসিকেটিং এজেন্ট বা ড্রাইং এজেন্ট, যাদেরকে কি বলা হয়, ডেসিকেটিং এজেন্ট বা ড্রাইং এজেন্ট। তাহলে এখান থেকে আমার দুইটা ইনফরমেশন জানা লাগবে যে আমি শুষ্ক কারক বা আমি পানি শুষে নেওয়াকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডেসিকেটিং এজেন্ট বা শুষ্ক কারক, বা হচ্ছে ড্রাইং এজেন্ট, ড্রাইং এজেন্ট। যেসব পদার্থ দ্রবণকে শুষ্ক করে তারা হচ্ছে ডেসিকেটিং এজেন্ট বা ড্রাইং এজেন্ট। আরেকটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক পদার্থ, ডিহাইড্রেটিং এজেন্ট অথবা নিরোধক পদার্থ, নিরোধক পদার্থ। তো এদের উদাহরণগুলো লাগবে যে ডিহাইড্রেটিং, নিচের কোনটি ডিহাইড্রেটিং এজেন্ট, নিচের কোনটি ড্রাইং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্টের যেহেতু উদাহরণ কম, তাই আমরা ডিহাইড্রেটিং এজেন্টটা একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করব, এখান থেকে প্রশ্ন আসলে যেন অ্যান্সার করতে পারি। ডিহাইড্রেটিং এজেন্টের উদাহরণ কি, যদি ডিহাইড্রেটিং এজেন্টটা কঠিন হয়, কঠিন ডিহাইড্রেটিং এজেন্ট কি কি আছে, একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট। এই যৌগটা তোমরা জৈব রসায়নে দেখে থাকার কথা, এই যৌগটা জৈব রসায়নে দেখে থাকার কথা, ঠিক আছে। কোথায় দেখছো সেটা কমেন্টে জানাবা, ঠিক আছে। কোন কাজে লাগে এই যৌগটা, জৈব রসায়নে কোন কাজে লাগে, কোন বিক্রিয়া লাগে সেটা কমেন্টে জানাবা, যখনই ক্লাসটা করবে আমাকে বলে যাবা, ঠিক আছে। আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুইটা হচ্ছে কঠিন ডেসিকেটিং এজেন্ট। আর তরল ডেসিকেটিং এজেন্টের মধ্যে আছে হচ্ছে কি আমার সালফিউরিক অ্যাসিড, তরল ডেসিকেটিং এজেন্ট, সরি ডেসিকেটিং এজেন্ট বলতেছি কেন, নিরোধক পদার্থ বা ডিহাইড্রেটিং এজেন্টের মধ্যে আছে হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই ডেসিকেটিং এজেন্ট হচ্ছে দুই ধরনের, একটা কঠিন, একটা তরল। তরলের মধ্যে কি আছে, সালফিউরিক অ্যাসিড তো আছেই, সাথে হচ্ছে ফসফরিক অ্যাসিড আছে। সালফিউরিক অ্যাসিড তো আছেই, সাথে হচ্ছে ফসফরিক অ্যাসিড আছে। আর কঠিন পদার্থের মধ্যে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে গিয়ে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট। এই উদাহরণগুলো মনে রাখা লাগবে। এর মধ্যে ডিহাইড্রেটিং এজেন্টগুলো, ড্রাইং এজেন্টগুলো, ডিহাইড্রেটিং এজেন্টগুলো যেহেতু উদাহরণ কম, এগুলোই বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে। নিচের কোনটি ডিহাইড্রেটিং এজেন্ট, নিচের কোনটি ডিহাইড্রেটিং এজেন্ট। আচ্ছা, আর সবচেয়ে ডেসিকেটরে কোন ডেসিকেটিং এজেন্টটা সবচেয়ে বেশি ব্যবহার করে, ডেসিকেটরে কোন ডেসিকেটিং এজেন্টটা সবচেয়ে বেশি ব্যবহার করে, ক্যালসিয়াম ক্লোরাইড। এটা মনে রাখতে হবে যে ডেসিকেটরে ডেসিকেটিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়, ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তো আশা করি এতটুকু পর্যন্ত যা বলছি অনেকটাই ক্লিয়ার হয়েছে। এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আর অল্প কিছুক্ষণ ক্লাস নিব আমরা, হচ্ছে আর অল্প কিছু পড়া পড়বো, অল্প কিছু পড়া গুছায় দেবো, তারপর হচ্ছে কি আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে হ্যাজার্ড সিম্বল, ঠিক আছে। হ্যাজার্ড সিম্বল নিয়ে আলোচনা করব। হ্যাজার্ড সিম্বল, তো প্রথমেই জানতে হবে আমার হ্যাজার্ড সিম্বল কয়টা। হ্যাজার্ড সিম্বল হচ্ছে 10টা। কয়টা, হ্যাজার্ড সিম্বল হচ্ছে 10টা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল হচ্ছে 10টা। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কয়টা, 10টা, ঠিক আছে। বইয়ে যখন দেখবা হ্যাজার্ড সিম্বলের চিত্রগুলো আছে, কখনোই মনে রাখবা একটা কথা, যে চিত্র দিয়ে কখনোই অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে না, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে চিত্র দিয়ে কখনোই কোশ্চেন আসে না। তাই কোশ্চেনটা কীভাবে আসবে, যে এই যে টি, এই টি হ্যাজার্ড সিম্বল দিয়ে কি বোঝায়, টি হ্যাজার্ড দিয়ে সিম্বল দিয়ে কি বোঝায় মনে রাখবা। টি মানে টক্সিক, টক্সিক মানে বিষাক্ত, ঠিক আছে। বা নিচের কোনটি টি এর অন্তর্ভুক্ত, ঠিক আছে, নিচের কোনটি টি এর অন্তর্ভুক্ত। তাহলে আমার টক্সিকগুলো কিভাবে আমরা মনে রাখবো, টক্সিকগুলো মনে রাখার টেকনিকে বা কিভাবে আমরা মনে রাখতে পারি। তুমি যখন পরিবেশ রসায়ন পড়বা তখন 4টা ভারী ধাতু পড়বা, 4টা ভারী ধাতু পড়বা। এর মধ্যে 2টা হচ্ছে ক্রোমিয়াম আর ক্যাডমিয়াম। এই ক্রোমিয়াম আর ক্যাডমিয়াম এখানে চলে আসবে। তাহলে একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে ক্যাডমিয়াম।
আর সাথে আমরা 3টা হাইড্রাইড মনে রাখবো, ঠিক আছে? 3টা হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। যদিও সোডিয়ামকে আমরা হচ্ছে গিয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যদিও আমরা সোডিয়ামকে এখান থেকে মুছে দিতে পারি, কারণ সোডিয়ামকে আমরা টক্সিক এজেন্ট হিসেবে সাধারণত ধরি না। সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর সাথে মনে রাখবো হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। এই 5টা হচ্ছে আমার টক্সিকের উদাহরণ। মুখস্থ করার কিছু নাই, একটু দেখলেই মনে থাকবে। টি প্লাস মানে হচ্ছে ভেরি টক্সিক, অর্থাৎ টক্সিকের উপরেও যদি কিছু থাকে তাহলে সেটা, ঠিক আছে? তাহলে একটু চিন্তা করো যে গ্রামাঞ্চলে মানুষ সুইসাইড করে কোন বিষ খেয়ে? সায়ানাইড খেয়ে। তাহলে এখান থেকে মনে রাখবো টি প্লাসের উদাহরণ হচ্ছে সায়ানাইড। কোন সায়ানাইড? হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড। আর আরেকটা বিষাক্ত লবণ আছে, যেটা হচ্ছে মার্কারি লবণ। পারদ হচ্ছে অনেক বিষাক্ত, ঠিক আছে? মার্কারি। এরপর আমাদের টি প্লাসের পর হচ্ছে এক্সএন। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এক্সএন দিয়ে কি বোঝায়? হার্মফুল। এক্সএন দিয়ে কি বোঝায়? হার্মফুল, ক্ষতিকারক। মনে রাখবা ক্ষতিকারক আর ক্ষয়কারক কিন্তু সেম না, দুইটার মধ্যে প্যাচ লাগে। ক্ষতিকারক আর ক্ষয়কারক কিন্তু সেম না, দুইটার মধ্যে প্যাচ লাগে। তাহলে এক্সএন কি? এক্সএন হচ্ছে ক্ষতিকারক। অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে, নিচের কোনটি ক্ষতিকারক? নিচের কোনটি ক্ষতিকারকের সিম্বল? হ্যাজার্ড সিম্বল, ঠিক আছে? এক্সএন দিয়ে বোঝায় হচ্ছে ক্ষতিকারক, ঠিক আছে? ক্ষতিকারক। এই ক্ষতিকারক কি কি আছে? ক্ষতিকারক দেখো হচ্ছে কি, আমরা বাসা বাড়িতে হচ্ছে কি আমাদের পেইন্ট করার সময় কি করা হয়? মাস্ক ইউজ করা হয়। কারণ কি? পেইন্ট হচ্ছে কি একটা ক্ষতিকারক পদার্থ। তারপর ব্লিচিং দেওয়ার সময় মাস্ক ইউজ করা হয়। কেন? কারণ হচ্ছে ব্লিচিং পদার্থগুলো একটা ক্ষতিকারক পদার্থ। তাহলে এখান থেকে মনে রাখবো ব্লিচিং, পেইন্ট এগুলো হচ্ছে ক্ষতিকারক পদার্থ। তারপর হচ্ছে এক্সআই। আই দিয়ে মনে রাখবো ইরিটেন্ট মানে উত্তেজক পদার্থ। তাহলে উত্তেজক পদার্থ কারা? আমরা যখন হচ্ছে কি ধরো নাকে মুখে কোনো পাউডার বা ধোঁয়া ঢুকে যায়, তার মানে তখন আমরা হাঁচি কাশি দেই না, তখন এগুলোকে আমাদের কি করে? ভিতরকে উত্তেজিত করে, এই জন্য আমাদের হাঁচি কাশি আসে। তাহলে মনে রাখবো যত পাউডার আছে সব হচ্ছে উত্তেজক পদার্থ, বা ইরিটেন্ট পদার্থ। যেমন সিমেন্ট গুঁড়া, সোপ পাউডার, এই যে সোপ পাউডার, এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ। এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ। আর সাথে দুইটা জিনিস আমি অবশ্যই মনে রাখবো, যে যত লঘু অ্যাসিড পৃথিবীতে, যত লঘু অ্যাসিড লঘু ক্ষার আছে সবই হচ্ছে উত্তেজক পদার্থ। তাহলে লঘু অ্যাসিড ক্ষার হচ্ছে উত্তেজক পদার্থ। এখানে গাঢ় অ্যাসিড গাঢ় ক্ষার আসবে না, লঘু অ্যাসিড ক্ষার হচ্ছে উত্তেজক পদার্থ, ঠিক আছে? আচ্ছা, তারপর এফ দিয়ে মনে রাখবো হচ্ছে ফ্লেমেবল মানে হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য আর জারকের মধ্যে পার্থক্য কি? দাহ্য মানে হচ্ছে যে নিজে জ্বলে, আর জারক মানে হচ্ছে যে অন্যকে জ্বালায়, ঠিক আছে? তাহলে দাহ্য পদার্থ যে নিজে জ্বলে, ঠিক আছে? তাহলে দাহ্য পদার্থ কারা? এই যে এখানে যে দুইটা লিখছিলাম, সোডিয়াম হাইড্রাইড, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর সাথে আসবে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা আগেও শুনছো যে সোডিয়ামকে যখন আমরা বাতাসে রাখি আগুন জ্বলে যাইতে পারে, কারণ এরাও দাহ্য পদার্থ। পানিতে মারলে আগুন জ্বলে যাইতে পারে, এটা দাহ্য পদার্থ, এই জন্য, ঠিক আছে? তাহলে এই 3টা হচ্ছে দাহ্য পদার্থ। আচ্ছা, আমি আগেই বলছিলাম এই চ্যাপ্টারে ইনফরমেশনগুলো অনেক ছড়ানো ছিটানো আছে, আমি হচ্ছে কি আমার কাজ হচ্ছে একসাথে এনে দেওয়া। তো এই চ্যাপ্টারে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সম্পর্কে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা একসাথে নিয়ে চলে আসবো, ঠিক আছে? এখানে তাহলে আমার 2-3 পেজ আর পড়া লাগবে না। আচ্ছা, কি কি ইনফরমেশন আছে? যে প্রথম ইনফরমেশন হচ্ছে আমরা সোডিয়ামকে কিসের মধ্যে সংরক্ষণ করি? সোডিয়ামকে আমরা কেরোসিনের মধ্যে সংরক্ষণ করি, ঠিক আছে? আর বাকি দুইটাকে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে আমরা কিসের মধ্যে সংরক্ষণ করি? ইনার্ট গ্যাসের মধ্যে। ইনার্ট গ্যাস কি? ইনার্ট গ্যাস হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সংরক্ষণ করি। সোডিয়ামকে কেরোসিনে, আর বাকি দুইটাকে ইনার্ট গ্যাসের মধ্যে সংরক্ষণ করি। আর কি ইনফরমেশন জানা লাগবে? এই যে আমরা এই পদার্থগুলো যখন ইউজ করি, ফ্লেমেবল হইলেও তো আমরা এই পদার্থগুলো ইউজ করার দরকার পড়ে অনেক সময়। তো ইউজ করার সাথে সাথে আমরা এটাকে পরিবেশে ফেলতে পারবো না, এটাকে নিষ্ক্রিয় করে তারপর হচ্ছে পরিবেশে ফেলতে হবে, বা এটা শক্তিমাত্রা কমায় তারপর হচ্ছে পরিবেশে ফেলতে হবে। তো শক্তিমাত্রা কমানোর জন্য কিসের সাথে বিক্রিয়া দেওয়া হয় সেটা আমার জানা লাগবে, ঠিক আছে? তাহলে শক্তিমাত্রা কমানোর জন্য মানে পরিবেশে ফালানোর জন্য আমার সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে কিসের সাথে বিক্রিয়া দেওয়া হয়? 3টা অ্যালকোহলের সাথে বিক্রিয়া দেওয়া হয়। কি কি অ্যালকোহল? দেখো, 1 নাম্বার কার্বনযুক্ত অ্যালকোহল কোনটা? মিথানল। 2 নাম্বার কার্বনযুক্ত বিক্রিয়া কোনটা? অ্যালকোহল কোনটা? ইথানল। আর
বিউটা 4 নাম্বার কার্বনযুক্ত অ্যালকোহল কোনটা? বিউটানল। এই তিনটার সাথে বিক্রিয়া দেওয়া হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সোডিয়াম হাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে পরিবেশে ফালানোর সময় ইউজ করা হয় না? এখানে প্রোপানল নাই, প্রোপানল অপশনে ঢুকাই দিতে পারে, ঠিক আছে। আর আরেকটা মনে রাখবো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে আরও একটা জিনিস দ্বারা প্রশমিত করা যায়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে আরও একটা জিনিস দ্বারা প্রশমিত করা যায়, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে সোডিয়াম সালফেট অথবা ম্যাগনেসিয়াম সালফেট। এগুলো বইয়ের অনেক চিপা চাপায় আছে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো তোমার লাগবে, তাই হচ্ছে কি আমি একসাথে নিয়ে চলে আসছি। তাইলে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সম্পর্কে আমরা বইয়ে যা যা আছে সব আমরা একসাথে পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তারপর ফ্লেমেবলের পরে হচ্ছে এফ প্লাস মানে হচ্ছে গিয়ে ফ্লেমেবলের চেয়েও বড় যদি কিছু দাহ্য পদার্থ থাকে তাহলে সেটা হচ্ছে এফ প্লাসের উদাহরণ মনে রাখা সহজ। আমরা বাসা বাড়িতে কি ইউজ করি? কি সিলিন্ডার ইউজ করি? এলপিজি সিলিন্ডার ইউজ করি। তারপর গাড়িতে কি সিলিন্ডার ইউজ করি? সিএনজি ইউজ করি। কম্প্রেস ন্যাচারাল গ্যাস ইউজ করি, তারপর হচ্ছে কি ডাইইথাইল ইথার, ঠিক আছে, ইথার। এরা হচ্ছে গিয়ে এফ প্লাসের উদাহরণ, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে অত্যন্ত দাহ্য পদার্থ। তারপর হচ্ছে ই দিয়ে বোঝায় এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক পদার্থ। অর্থাৎ আমরা বোমা তৈরি করার জন্য যেসব পদার্থ ইউজ করে থাকি সেগুলো হচ্ছে বিস্ফোরক পদার্থ। বোমা বা হচ্ছে গিয়ে ধরো গান পাউডার, এগুলো হচ্ছে গিয়ে আমাদের বিস্ফোরক পদার্থ, ঠিক আছে, বিস্ফোরক পদার্থ। তো বিস্ফোরক পদার্থের মধ্যে কি কি জানা লাগবে আমার? একটা হচ্ছে জৈব পারক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে গান পাউডার, তারপর হচ্ছে বিভিন্ন মেটাল অ্যাজাইড। এরা হচ্ছে কি আমাদের কিসের উদাহরণ? এরা হচ্ছে তোমার এক্সপ্লোসিভের উদাহরণ, ঠিক আছে, বিস্ফোরক পদার্থের উদাহরণ। তাহলে এক্সপ্লোসিভ গেল। তারপর কি? তারপর এন দিয়ে বোঝায় হচ্ছে নেচারের জন্য যারা ক্ষতিকর, নেচারের জন্য বেশিরভাগই ক্ষতিকর, তাই এটার এক্সট্রাভাবে কোনো উদাহরণ মনে রাখা লাগবে না, নেচারের জন্য সবাই ক্ষতিকর। তারপর হচ্ছে ও দিয়ে বোঝায় হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ যারা অন্যকে জ্বালায়, নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বালায়। তো অক্সিডাইজিং এজেন্ট কে আছে? 1 নাম্বার আমরা মনে রাখবো ক্লোরিন গ্যাস। তাহলে আমি আগেই বলছিলাম যে এই চ্যাপ্টারের ইনফরমেশনগুলো ছড়ানো ছিটানো, ঠিক আছে। তাহলে ক্লোরিন গ্যাস সম্পর্কে আর কি কি ইনফরমেশন এই চ্যাপ্টারে আমার জানা লাগবে, ঠিক আছে। তাই সেটা আমরা জানি যে ক্লোরিন গ্যাস কি করতে পারে? শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে, শ্বাসকষ্ট। এরপর ক্লোরিন গ্যাস কি করতে পারে? ক্লোরিন গ্যাস হচ্ছে লিভার সিরোসিস করতে পারে বা যকৃতে প্রদাহ করতে পারে, লিভার সিরোসিস। মনে রাখবা যকৃতে যে কোনো সমস্যা তৈরি করে ক্লোরিনযুক্ত যৌগগুলা, যকৃতে যে কোনো সমস্যা তৈরি করে ক্লোরিনযুক্ত যৌগগুলা। তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। KMnO4 সম্পর্কে আমার এই অধ্যায়ে কি জানা লাগবে? যে KMnO4 যদি আমার পেটে যায় তাহলে ডায়রিয়া হবার সম্ভাবনা শতভাগ, ডায়রিয়া হবেই। এই প্রশ্নটা এভাবেই আসবে যে নিচের কোনটি পেটে গেলে ডায়রিয়া হবার সম্ভাবনা শতভাগ? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কোনটা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। এরপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেট পেটে গেলেও ডায়রিয়া হইতে পারে, কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে না যে নিচের কোনটি পেটে গেলে ডায়রিয়া হইতে পারে, এভাবে কোশ্চেন আসবে না। এই প্রশ্নটা আসবে নিচের কোনটি পেটে গেলে ডায়রিয়া হবার সম্ভাবনা শতভাগ। অ্যান্সার কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট গেল। তারপর সি দিয়ে বোঝায় হচ্ছে করসিভ। সি দিয়ে কি বোঝায়? করসিভ মানে ক্ষয়কারী। করসিভ মানে কি? ক্ষয়কারী। আমি আগেও বলছি ক্ষতিকারক আর ক্ষয়কারক দুইটা ভালো মতো পার্থক্য করতে হবে। ক্ষতিকারক কি? ক্ষতিকারক হার্মফুল বা এক্সেন, আর সি হচ্ছে করসিভ বা ক্ষয়কারী। ক্ষয়কারী কি? ক্ষয়কারী। যত গাঢ় অ্যাসিড গাঢ়ক্ষার আছে পৃথিবীতে, যত গাঢ় অ্যাসিড গাঢ়ক্ষার আছে সবাই হচ্ছে এই আন্ডারে পড়বে। পৃথিবীতে যত গাঢ় অ্যাসিড গাঢ়ক্ষার আছে সবাই হচ্ছে সি এর আন্ডারে পড়বে। পৃথিবীতে যত গাঢ় অ্যাসিড গাঢ়ক্ষার আছে সবাই সি এর আন্ডারে পড়বে। তাহলে তোমাকে যদি বলে যে সালফিউরিক অ্যাসিড, এটার হ্যাজার্ড সিম্বল কি হবে? সি। নাইট্রিক অ্যাসিড, এটার হ্যাজার্ড সিম্বল কি হবে? সি, ঠিক আছে। লিকার অ্যামোনিয়া একটা গাঢ়ক্ষার, কি একটা গাঢ়ক্ষার, এটার হ্যাজার্ড সিম্বল কি হবে? সি, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের হচ্ছে কি হ্যাজার্ড সিম্বল সম্পর্কে মোটামুটি জানা শেষ। এখন হচ্ছে কি আমরা আরও কিছু যৌগ পড়ব যারা হচ্ছে কি আমাদের শরীরের জন্য ক্ষতি করে। এখানে দেখবা যে তোমাদের বই 2-3 পেজ লাগায় একটা চার্ট আছে, ঠিক আছে। সবাই দেখবা মৃত্যুর কারণ, সবাই দেখবা শ্বাসকষ্টের কারণ, ঠিক আছে। এখানে প্রশ্ন আসবে না নিচের কোনটি মৃত্যুর কারণ, নিচের কোনটি শ্বাসকষ্টের কারণ। তো স্পেসিফিক যে ইনফরমেশনগুলো আছে এক একটা যৌগ সম্পর্কে সেগুলো প্রশ্নে আসবে। তাহলে আমি স্পেসিফিক ইনফরমেশনগুলো জানানোই হচ্ছে তোমাকে জানানোই হচ্ছে আমার কাজ, তাই না? আচ্ছা, তাহলে কি কি ইনফরমেশন জানা লাগবে? প্রথম ইনফরমেশন জানা লাগবে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড
পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা শরীরে কি ক্ষতি করে? এরা যদি শরীরে পড়ে তাহলে 30 সেকেন্ডের মধ্যে, এরা যদি চোখে পড়ে 30 সেকেন্ডের মধ্যে মানুষ অন্ধ হয়ে যাইতে পারে, অন্ধ হয়ে যেতে পারে। এটা একটা জানা লাগবে। তারপর সালফার ঘটিত যত যৌগ, হইতে পারে সালফার ডাইঅক্সাইড, হতে পারে সালফার ট্রাইঅক্সাইড, হতে পারে সালফিউরিক অ্যাসিড, এরা কি করে? এরা শ্বাসনালীর প্রদাহ করে, শ্বাসনালীর প্রদাহ করে। তারপর হচ্ছে লিকার অ্যামোনিয়া। তাহলে প্রথমেই জানা লাগবে লিকার অ্যামোনিয়া জিনিসটা কি। লিকার অ্যামোনিয়া হচ্ছে 35 থেকে 40% অ্যামোনিয়ার দ্রবণকে, 35 থেকে 40% অ্যামোনিয়া এর সম্পৃক্ত দ্রবণকে বলা হয় লিকার অ্যামোনিয়া। 35 থেকে 40% অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণকে বলা হয় হচ্ছে লিকার অ্যামোনিয়া। তাহলে লিকার অ্যামোনিয়া থেকে কি জানা লাগবে? লিকার অ্যামোনিয়া যখন যায় তখন হচ্ছে গিয়ে চোখ রক্তবর্ণ হয়ে যায়। তবে লিকার অ্যামোনিয়ার একটা গুরুত্বপূর্ণ উপকারী দিকও আছে, যে আমাদের নাক যদি অনেকক্ষণ বন্ধ থাকে, তাহলে আমি যদি নাকের সামনে লিকার অ্যামোনিয়া ধরি, তাহলে বন্ধ নাক খুলতে সাহায্য করে। এটা হচ্ছে লিকার অ্যামোনিয়ার উপকারী দিক, বন্ধ নাক খুলতে সাহায্য করে, বা নাকের পানি ঝরা বন্ধ করে। ঠিক আছে। তারপর আর কি জানা লাগবে? আর কোনটা জানা লাগবে? সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড অ্যানিমিয়া সৃষ্টি করতে পারে, অ্যানিমিয়া তৈরি করে। তারপর আর কি জানা লাগবে? ক্লোরোফর্ম, CHCl3। ক্লোরোফর্ম কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, ঠিক আছে। আচ্ছা, আর ফরমালিনের জন্য কি হয়? ফরমালিন কি করে? ফরমালিন হচ্ছে HCHO 40% জলীয় দ্রবণ, এটা কি করে? কিডনি নষ্ট করে। তাহলে এই ইনফরমেশনগুলো তোমার ওই 3 পেজের চার্ট থেকে জানা লাগবে, এই ইনফরমেশনগুলো। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমি আলাদা করে নিয়ে আসছি। ঠিক আছে, ওখানে অনেকগুলো বইয়ের ইনফরমেশন আছে। তাহলে এই ইনফরমেশনগুলো তোমার এই চ্যাপ্টার থেকে জানা লাগবে। দেখো সহজ হয়ে গেছে না? 4 পেজের ইনফরমেশন এই 6-7 লাইনে হয়ে গেছে। 4 পেজের ইনফরমেশন এই 6-7 লাইনে হয়ে গেছে। তাহলে এর চেয়ে সহজ আর কিভাবে করে বলো? এর চেয়ে সহজ আর করা সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এতক্ষণ হচ্ছে গিয়ে শুধু বিষাক্ত পদার্থ নিয়েই জানছি। তো বিষাক্ত পদার্থের বিকল্প রূপে আমরা কি ইউজ করে থাকি সেটাও আমার জানা লাগবে। ঠিক আছে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, এই 4টা পরীক্ষায় প্রশ্ন আসে যে বিষাক্ত পদার্থের বিকল্প রূপে আমরা সাধারণত কি ইউজ করে থাকি। বিষাক্ত পদার্থ, আর এখানে হচ্ছে বিকল্প পদার্থ। আগে দেখি তোমাদের কোনো কোয়েরি আছে কিনা। থাকার কথা না, তোমরা তো ক্লাসই করো না। নাই। আচ্ছা, বিষাক্ত পদার্থের বিকল্প পদার্থ রূপে আমরা কি ইউজ করে থাকি সাধারণত? দেখো, বিষাক্ত পদার্থ হিসেবে যদি ক্লোরোফর্ম ইউজ করা হয়, বিষাক্ত পদার্থ তো ক্লোরোফর্ম একটা বিষাক্ত পদার্থ। তারপর হচ্ছে গিয়ে তোমার কার্বন টেট্রাক্লোরাইড একটা বিষাক্ত পদার্থ, কারণ এদের মধ্যে ক্লোরিনের পরিমাণ অনেক বেশি। আমি বলছিলাম ক্লোরিন কি করতে পারে? লিভার সিরোসিস করতে পারে। এদের বিকল্প রূপে ইউজ করা হয় হচ্ছে হেক্সেন। ঠিক আছে, হেক্সেন। তারপর বেনজিন একটা বিষাক্ত পদার্থ, জাইলিন একটা বিষাক্ত পদার্থ। জাইলিনের সংকেতটা লাগবে। জাইলিনের সংকেত কি? 2টা যদি CH3 গ্রুপ থাকে সেটা জাইলিন। বেনজিন আর জাইলিনের বিকল্প রূপে ইউজ করা হয় টলুইন। কি ইউজ করা হয়? টলুইন। এই বিষাক্ত পদার্থগুলো মনে রাখা লাগবে, টলুইন ইউজ করা হয়। তারপর পটাশিয়াম একটা বিষাক্ত পদার্থ, পটাশিয়ামের বিকল্প রূপে ইউজ করা হয় হচ্ছে ক্যালসিয়াম ইউজ করা হয়। তারপর বিউটানল 2 এর বিকল্প রূপে বিউটানল 1 ব্যবহার করে। এগুলো লেখার কিছু না, এগুলো বইয়ে তো আমার আছে। বিউটানল 2 এর বিকল্প হিসেবে বিউটানল 1 ইউজ করা হয়। ঠিক আছে, এই তো হলে বিকল্প পদার্থগুলো জানা লাগবে। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু বক্স আকারে আছে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারের লাস্টের দিকে দেখবা যে ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো নিয়ে অনেক কথাবার্তা লেখা আছে। ঠিক আছে, অনেক কথাবার্তার যে সামারি সেটা 3 লাইন। সেটা কয় লাইন? 3 লাইন। তাহলে তুমি যদি এই 3টা লাইন মনে রাখতে পারো, এখান থেকে যে কোনো MCQ আসুক তুমি পারবা, তাহলে আমি একটা চার্ট করে দিই। ঠিক আছে, এই 3 লাইনের একটা চার্ট করে দিই। দেখো 3, 4, 5 পেজের পড়াকে 3 লাইনে নিয়ে চলে আসতেছি আমি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু একদিনে আনি না, এগুলো তোমাদের জন্য ক্লাস নেওয়ার জন্য আমার হচ্ছে গিয়ে নোট করা লাগছে। এগুলো আজকে নোট করা না, এগুলো আমি তো যখন হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে নোট করা। ঠিক আছে। আচ্ছা, ম্যাক্রো, সেমি মাইক্রো,
আর মাইক্রো। ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো, এই জিনিসগুলো কি এটা তো জানোই যে ম্যাক্রো মানে কি অনেক বেশি দ্রব্য ইউজ করা হবে, দ্রবণের আয়তন অনেক বেশি হবে, ঠিক আছে, বজ্র পদার্থ অনেক বেশি হবে। সেমি মাইক্রো মানে ম্যাক্রো থেকে একটু কম দ্রব্য ইউজ করা হবে, দ্রবণের আয়তন কম হবে, বজ্র পদার্থ ম্যাক্রো থেকে একটু কম হবে। আর মাইক্রো মানে খুব অল্প পরিমাণ আমি দ্রব্য ইউজ করব, খুব অল্প পরিমাণ দ্রবণ তৈরি করব, খুব অল্প পরিমাণ বজ্র পদার্থ উৎপন্ন হবে, এই তিনটা, ঠিক আছে। তাহলে ম্যাক্রোতে আমরা দ্রবের ভর কত নেই, ম্যাক্রোতে আমরা দ্রবের ভর কত নেই এটা জানা লাগবে প্রথমে। ম্যাক্রো পদ্ধতিতে আমরা দ্রবের ভর নেই 0.5 থেকে 2 গ্রাম, জাস্ট এইটা মনে রাখো, ম্যাক্রোতে আমরা দ্রবের ভর নেই 0.5 থেকে 2 গ্রাম, এতটুকু মনে রাখলে শেষ, খেলা শেষ। এবার কি করবা, সেমি মাইক্রোতে যখন যাবা এটাকে 10 দিয়ে ভাগ করে দেবা, এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হয় 0.05 থেকে 0.2 গ্রাম। তাহলে সেমি মাইক্রোতে দ্রবের ভর হচ্ছে 0.05 থেকে 0.2 গ্রাম। এরপর মাইক্রোতে যখন যাবে এটাকে আবার 10 দিয়ে ভাগ করে দেবে, 10 দিয়ে ভাগ করলে কত হয় 0.005 থেকে 0.02 গ্রাম, বা এটাকে আমরা সুন্দর মতো বলতে পারি 5 থেকে 20 মিলিগ্রাম, 5 থেকে 20 মিলিগ্রাম। এরপর আসো, এই দ্রব ইউজ করলাম, দ্রবের ভর মনে পড়লো। এবার দ্রবণের আয়তন কত হয়, দ্রবণের আয়তন ম্যাক্রো পদ্ধতিতে দ্রবণের আয়তন হয় 20 থেকে 30 মিলিলিটার, 20 থেকে 30 মিলিলিটার, ঠিক আছে, জাস্ট এতটুকু মনে রাখো। এরপর সেমি মাইক্রোতে যখন যাবে এটাকে 10 দিয়ে ভাগ করে দাও, 10 দিয়ে ভাগ করলে কি হয় 2 থেকে 3 মিলিলিটার। তো 2 থেকে 3 লেখাটা একটু অড লাগে, তাহলে আমরা 2 থেকে 4 লিখি, 2 থেকে 4 মিলিলিটার, ঠিক আছে। আবার মাইক্রোতে যখন যাবে এটাকে আবার 10 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, 10 দিয়ে ভাগ করলে কত হয় 0.2 থেকে 0.4। তো রেঞ্জটা অনেক ছোট হয়ে যায় না, 0.2 থেকে 0.4 রেঞ্জটা অনেক ছোট, তাহলে আমরা 0.2 থেকে 1 লিখি, 0.2 থেকে 1 মিলিলিটার, শেষ, ঠিক আছে। তাহলে 2 লাইন শেষ, আমার 2 লাইন শেষ। তারপর ম্যাক্রোকে বলা হয় হচ্ছে, সেমি মাইক্রোকে বলা হয় সেন্টিগ্রাম পদ্ধতি, আর মাইক্রোকে বলা হয় হচ্ছে মিলিগ্রাম পদ্ধতি, ঠিক আছে, মিলিগ্রাম পদ্ধতি। আচ্ছা, মুছে গেল নাকি কিছু, না মুছে না। আচ্ছা, আর কি জানা লাগবে, যে আরেকটা ইনফরমেশন জানা লাগবে যে সেমি মাইক্রো পদ্ধতিতে বিকারক হিসেবে কখনোই হাইড্রোজেন সালফাইড ইউজ করা যায় না, তার মানে হাইড্রোজেন সালফাইডের বিকল্প রূপে এখানে কি ইউজ করা হয়, থায়োঅ্যাসিটামাইড। এই থায়োঅ্যাসিটামাইডের সংকেতটা লাগবে, CH3CH2, এই থায়োঅ্যাসিটামাইডের সংকেত লাগবে। অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের বিকল্প রূপে সেমি মাইক্রো পদ্ধতিতে থায়োঅ্যাসিটামাইড ইউজ করা হয়। তাহলে 4-5 পেজের পর আমার একটা পেজে একটা চার্টে চলে আসলো, ঠিক আছে। এর বাইরে কোনো এমসিকিউ ইনশাল্লাহ পাবা না, তুমি এমসিকিউ সলভ করতে গেলেও, যে কোনো অ্যাডমিশন টেস্টে এমসিকিউ সলভ করতে যাও, এর বাইরে কোনো এমসিকিউ আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপর চলে আসো ল্যাবরেটরিতে যখন যদি কখনো হচ্ছে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আমরা কি দেই, প্রাথমিক চিকিৎসা দেই। তো প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের কি লাগে, প্রাথমিক কিট বক্স লাগে, ঠিক আছে। এই কিট বক্সের গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে আমার জানা লাগবে। কিট বক্সে কি কি থাকে, তো এটা তো জানোই যে ব্যান্ডেজ থাকে, তারপর হচ্ছে টেপ থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ক্রিম থাকে, বার্নল ক্রিম থাকে, ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমার একটু জানা লাগবে। যে কিট বক্সে কয়েকটা জিনিস থাকে, যে রাবিং অ্যালকোহল থাকে, তাহলে রাবিং অ্যালকোহল কি, এটা একবার পরীক্ষায় আসছিল। রাবিং অ্যালকোহল কি, রাবিং অ্যালকোহল হচ্ছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেতটা লাগতে পারে। আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত কি, CH3CH2CH3, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত। তারপর হচ্ছে কি আমাদের বার্নল ক্রিম কখন দেই, যদি কোনো জায়গায় পুড়ে যায়, ঠিক আছে। এই বার্নল ক্রিমের প্রধান উপাদানটা পরীক্ষায় আসতে পারে। বার্নল ক্রিমের প্রধান উপাদান কি, হচ্ছে পিক্রিক অ্যাসিড। তারপর হচ্ছে টিংচার আয়োডিনের সংকেতটা আসতে পারে, বা টিংচার আয়োডিনের সংযুতিটা তোমার পরীক্ষায় আসতে পারে। টিংচার আয়োডিন আসলে কি, হচ্ছে গিয়ে 2 গ্রাম আয়োডিন প্লাস 3 গ্রাম পটাশিয়াম আয়োডাইড, 2 গ্রাম আয়োডিন প্লাস 3 গ্রাম পটাশিয়াম আয়োডাইড। তো কিট বক্স থেকে এই 3টা ইনফরমেশন তোমার জানা লাগবে। বার্নল ক্রিমের প্রধান উপাদান কি, টিংচার আয়োডিন কি। এখন ল্যাবরেটরিতে কাজ করার সময় যদি কখনো তোমার ত্বকে ক্ষার পড়ে, বা কখনো তোমার ত্বকে অ্যাসিড পড়ে, তখন তুমি কি দিবা, ঠিক আছে। মনে রাখবা, ক্ষার পড়লে কখনোই আমি গাঢ় অ্যাসিড দেই না, প্রশমিত করার জন্য কখনোই গাঢ় অ্যাসিড দেই না। তাহলে ত্বকে ক্ষার পড়লে,
ত্বকে যদি ক্ষার পড়ে তখন আমরা যে অ্যাসিডটা ইউজ করি সেটার নাম হচ্ছে বোরিক অ্যাসিড, H3BO3। কত পার্সেন্ট বোরিক অ্যাসিড ইউজ করি আমরা? সাধারণত 5% বলে থাকি, 5% বোরিক অ্যাসিড ইউজ করে থাকি। আর ত্বকে যদি কখনো অ্যাসিড পড়ে তখন আমরা কি ইউজ করি? তখন আমরা লঘু ক্ষার ইউজ করি। লঘু ক্ষার হিসেবে কোনটা ইউজ করি? সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি, বা বেকিং সোডাও বলা হয় এটাকে অনেক সময়। সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি কত পার্সেন্ট? 5%। তো আমার চেষ্টা ছিল হচ্ছে এই চ্যাপ্টারটাকে যত সহজ করে তোমাদের সামনে তুলে ধরা যায়, ঠিক আছে? তো আজকের চ্যাপ্টার এই পর্যন্তই, আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা হচ্ছে আশা করি ক্লাসটা করবা, ক্লাসটা করে উপকৃত হবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।